তোমরা ওই বাড়িতে আছো কি করে? বাড়িটা তো ভালো না। বাড়িটা ভালো না? মাকে আক্রমণ করা, খিমচে দেওয়া, কামড়ে দেওয়া, এই ব্যাপারগুলো ওর মধ্যে দেখা দিতে শুরু করলো। তো ও কি করতো, মায়ের ঘরের সামনে দরজার সামনে বসে থাকতো হাতে ছুরি নিয়ে, যে মা বেরোবে আর আমি মারবো। বলছে না না না, ও তো আমার সঙ্গে খেলতে আসে, এই বাড়িটা যার তার মাথায় শিং আছে। আরো একজন আছে? এক্স্যাক্টলি। ওর মায়ের চোখের মধ্যে এইভাবে হাতটা ঢুকিয়ে দিল, আঙুলগুলো ঢুকিয়ে দিয়ে চোখটাকে একটানে বের করে নিয়ে। ওর মা চিৎকার করছে, চিৎকার করে উঠে বসেছে। আর রিঙ্কি ওই যে আইবলটা ওর হাতে ছিল, মায়ের আইবলটা টফির মতো টুক করে মুখে ফেলে। ঠিক তখন আরেকবার রিঙ্কি ওদের তিনজনের দিকে আই কন্ট্যাক্ট করলো এবং বলল, দেখলে? হাতে ছুরি নিয়ে দৌড়ে এলো, মানে খুব ঝড়ের মতন দৌড়ে এসে ওর মায়ের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল হিংস্র পশুর মতো। এবার একটা মেয়ে যে জন্ম থেকে কখনো মানুষ, পশু, পাখি, গাছপালাও কোনোদিন কিচ্ছু দেখেনি, ও কিভাবে বর্ণনা করবে যে ও কি দেখছে? এবং এখানে শেষ নয়। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে রয়েছে দীপাঞ্জনা, এবং দীপাঞ্জনা এমন একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করেছে যেটা আপনারা যখন শুনবেন আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন এরকম নেগেটিভ ঘটনা, এরকম পিকিউলিয়ার ঘটনা এর আগে হয়তো আপনারা কখনো শোনেননি। আজকের এই হরর পডকাস্ট কিন্তু একদমই জমে যাবে বলে আমি মনে করছি। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কৌস্তবের আড্ডার আজকের হরর পডকাস্টে। হ্যালো দীপাঞ্জনা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বল, তুই কেমন আছিস? খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তো লাস্ট যে পডকাস্টটা ছিল আমাদের, সেখানে আমরা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলেছি এবং খুব সেন্সিটিভ একটা টপিক ছিল। সেখানে আমরা আমাদের উত্তর কলকাতার পার্টিকুলার একটা যৌনপল্লীর ঘটনা তুলে ধরেছিলাম, একটা পার্টিকুলার মেয়ের জীবনের ঘটনা তুলে ধরেছিলাম। আমার মনে হয়েছে ওই এপিসোডের সাথে অনেক মানুষ রিলেট করতে পেরেছে। এরকম যাদের জীবনে এরকম ইনজাস্টিস হয়েছে, সেরকম অনেক মেয়ে এই ঘটনাটার মাধ্যমে ইন্সপায়ার্ড হয়েছে। তাদের মনে হয়েছে যে তাদের ঘটনাটা সবাই তুলে ধরলো, সবার সামনে তুলে ধরা হলো রাদার। এবং জোকাবুড়ি নিয়ে যে ব্যাপারটা তুই বলেছিলি, সেটা আমি ভাবিনি যে এত মানুষ সেটার সাথে কানেক্ট করবে। তো আজকের যে ঘটনাটা রয়েছে, এই ঘটনাটাও ওরকমই একটা লেভেলে যেতে চলেছে, যেটা আমি বুঝতে পারছি, আশা করি। এবং আমি চাইবো যে এই ঘটনাটা যখন মানুষ শুনবে না, যেরকম একটা ইন্সপিরেশন, যেরকম একটা থিঙ্কিং, সেই ব্যাপারটা পুরোপুরি আসবে। কি ঘটেছিল দীপাঞ্জনা? আচ্ছা, এই ঘটনাটা শুরু করার আগে আমি তোকে একটা মেসেজ কনভে করতে চাই ফ্রম রোজি, যার ঘটনা আমি আগের বার এসে বলেছিলাম তোর কাছে। ওকে। তো আমাদের যে পডকাস্টটা আমি তোকে আগেই বলেছিলাম, রোজি এবং তার আরও দুজন বান্ধবী যারা ওখানেই থাকেন, তারা তোকে ফলো করে এবং তোর ভিডিওস, ফাইটের কল রেকর্ডিং সব তারা শোনেন। এবং সেই আগের যে আমাদের পডকাস্টটা তারা তিনজনেই শুনেছেন এবং তাদের খুব ভালো লেগেছে। রোজি এবং তার দুজন যে বান্ধবী তোকে অনেক আশীর্বাদ করেছে, তোকে এবং আমাকেও, এবং থ্যাংক ইউ জানিয়েছে। আর একটা ছোট ইচ্ছে প্রকাশ করেছে, যদি কখনো কোনোভাবে পসিবল হয় একদিন তারা তিনজনেই আমাদের দুজনকে রান্না করে খাওয়াতে চাইছে নিজের হাতে। তো এই মেসেজটা উনি আমাকে দিয়েছিলেন, আমি তোকে বলে দিলাম। নাইস নাইস, এই ভালো লাগাগুলোই থেকে যায়। কিন্তু একদম আজকের ঘটনাতে আসবো এবার। তো এই যে ঘটনাটা আমার পরিচিত একজনের, কিভাবে পরিচিতি তার সঙ্গে আমি অল্প করেই বলে দিচ্ছি, তাহলে কি আমার মেইন ঘটনায় যেতে আমার বেশি সময় যাতে না লাগে। আমি যেখানে আমি চাকরি করতাম, আমাদের অফিসের যিনি গেটকিপার ছিলেন, তার ভাইয়ের ঘটনা। তো তার ভাইও অন্য আরেকটি অফিসেই, মানে আমাদের অফিসের আরেকটি ব্রাঞ্চে তিনি গেটকিপার। তো তার নাম ছিল নিখিল বাবু। এবার তিনি এমনিতে থাকতেন বারাসাত থেকে খানিকটা কলকাতার দিকে উনি একটা বাড়ি কিনেছিলেন আফটার গেটিং দ্য জব।
যাতে ওনার যাতায়াতে সুবিধে হয়। তো এই যে পুরো ঘটনাটা এই নিখিলবাবু, তার মেয়ে এবং তার স্ত্রীকে ঘিরে এবং সেই বাড়িটিকে ঘিরে। আগে পরিচয়টা আমি দিয়ে দিই। নিখিলবাবু, তার স্ত্রীর নাম প্রিয়াঙ্কা দেবী, তাদের একটি ছোট্ট মেয়ে, ওই 7-8 বছরের একটা মেয়ে, তার নাম হচ্ছে রিঙ্কি। এই রিঙ্কি মেয়েটি একটু স্পেশাল। কেন? সে ভিজুয়ালি চ্যালেঞ্জড, অর্থাৎ সে চোখে দেখতে পায় না। ঠিক আছে, তো তার যে দুনিয়াটা আর 5টা বাচ্চার থেকে বা আর 5টা সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা। তো এমনিতেই সে একটু আলাদা, এবং এই আলাদা লাইফটার মধ্যে আরও কিছুটা অন্যরকম ঘটনা বল, অন্যরকম টুইস্ট বল এসেছিল। কিভাবে এসেছিল, তার কি কি পরিণতি হয়েছে, সব আজকে আমি বলবো একে একে। তো ঘটনাগুলো একটু গ্র্যাজুয়ালি শুনতে আমি সাজেস্ট করব তোর দর্শকদের, যাতে বুঝতে পারে, কারণ এইখানে মানুষের সাইকোলজিটা খুব ইম্পর্ট্যান্ট। মানে এই যে যারা রয়েছে এই পরিবারে, তাদের সাইকোলজিটার যে কি চেঞ্জেস আসছে সেইটা গ্র্যাজুয়ালি বোঝা যাবে, সেই কারণে আমি বলছি। তো ওনারা যখন নতুন বাড়িটা কিনলেন বারাসাত থেকে এদিকে আসার পর, বাড়িটা কীরকম ছিল? একতলা বাড়ি, টিনের ছাদওয়ালা বাড়ি, এবং বাড়িটা খুব যে বড় তা নয়, কিন্তু তার আশেপাশের যে জমিটা বেশ খানিকটা বড় জমি ছিল, সেখানে গাছপালা ছিল। এরকম একটা বাড়িতে ওরা আসে। রিঙ্কি যখন প্রথম আসে এই বাড়িতে, এবার ও যেহেতু ভিজুয়ালি চ্যালেঞ্জ, তো সেই কারণে ওর প্রথমেই যেটা টেন্ডেন্সি ছিল, বা প্রথমেই যেটা ওর মানে প্রথম করণীয় যেটা ছিল, ও পা মেপে মেপে পুরো বাড়িটাও ঘুরছে, যাতে ওর বাড়ির ম্যাপটা ও বুঝতে পেরে যায়। এবং অবভিয়াসলি সেটা ওর বাবা এবং মা দুজনেই ওকে প্রথমে হাত ধরে ধরে ঘুরিয়ে দিয়েছে। এটা আমাদের শোবার ঘর, এটা আমাদের বসার ঘর, এখানে তুমি পড়াশুনো করবে, এরকমভাবে পুরোটা ওকে বুঝিয়ে দিয়েছে। এবার তখন ও নিজেই ঘুরে ঘুরে দেখছিল, হাত দিয়ে দিয়ে হাত মানে দেওয়াল হাতড়ে হাতড়েও ঘুরে বেড়াচ্ছিল, এবং পা মেপে মেপে ও পুরো ম্যাপটা নিজের মাথায় বসিয়ে নিচ্ছিল। তখন সেই সময় নিখিলবাবু এবং তার স্ত্রী ওই গোছগাছ করছিলেন, নিজেদের মতো কাজকর্ম করছিলেন। তো তখন রিঙ্কির দিকে ওনারা খুব একটা ফোকাস ছিলেন না। ও নিজের মতো রয়েছে, ওর যদি কোনো প্রবলেম হয় ও ডাকবে বাবা মাকে, তখন হয়তো তারা যাবেন। তো ও যখন ঘুরে টুরে আবার বাবা মার কাছে চলে এসছে, তখন প্রথম ওর প্রশ্ন ছিল যে বাবা, আমরা এখানে কজন থাকবো? ওরা তো ফ্যামিলিতে 3 জনই রয়েছে। তো এই যে একটা প্রশ্ন, এটা খুব অড প্রশ্ন, এক্স্যাক্টলি, যে আমরা কজন থাকবো। তখন ওর মা বললেন, ওর মা কেন এই জিনিসটাকে খুব একটা ইয়েতে নেননি, মানে অদ্ভুত প্রশ্ন হিসেবে নেননি, কারণ নিখিলবাবুর যে দাদা, তিনিও এসেছিলেন। ওই যেহেতু জিনিসপত্র শিফটিংয়ের ব্যাপার ছিল, আরও কী সব ডকুমেন্টেশনের ব্যাপার ছিল, তো উনিও এসেছিলেন তাদেরকে হেল্প করার জন্য। তোদের অফিসের যে এক্স্যাক্টলি, হ্যাঁ, তিনিও এসেছিলেন। তো হতে পারে বাচ্চাটা ভেবেছে যে আমাদের জেঠু আমাদের সঙ্গে থাকবেন। তো সেই কারণে ওই যখন কোয়েশ্চেনটা করেছে যে আমরা কজন থাকবো, তখন ওর মা বলেছে, না জেঠু তো আমার সাথে থাকবে না বাবা, আমরা 3 জনই থাকবো। বলছে, না আমি জেঠুর কথা বলছি না, আরও একজন আছে যে আমাদের সঙ্গে থাকবে। এটা ছিল প্রথম প্রশ্ন। তখন ও বলেছে, কে আমাদের সঙ্গে থাকবে? ও না কোনো উত্তর দিতে পারছে না। বলছে, আমার মনে হলো এখানে আরও একজন আছে যে আমাদের সঙ্গে থাকবে। এবার ও যেহেতু চোখে দেখতে পায় না, ও সে কিছুটা ফিল করতে পারে, ও আওয়াজ শুনতে পারে, কারোর উপস্থিতিটা ফিল করতে পারে, বাকি হ্যাঁ, সেই কারণেই হয়তো ওর মনে হয়েছে কেউ আছে যে কিনা এখানে থাকবে। এবার ও তো দেখতে পাচ্ছে না যে এই বাড়িটা কত বড়, একতলা কি দোতলা, আরও কোনো টেনেন্টস আছে কিনা, ও তো দেখতে পাচ্ছে না। তো হতেই পারে ওর ভুল কোনো কারণে। তো ওর মা ওকে বুঝিয়ে বললো যে না, এরকম কিছু ব্যাপার নেই, আমরা 3 জনই এখানে থাকবো, এটা আমাদের নতুন বাড়ি। এই ঘটনাটা ওখানে শেষ হলো। এরপর থেকে যেই চেঞ্জেসগুলো আস্তে আস্তে রিঙ্কির মধ্যে দেখা যেতে লাগলো, সেটা হলো ও যখন একা একা থাকতো, ও কারোর সঙ্গে একটা কথা বলতো, বিড়বিড় করে কথা বলতো, বা গল্প করার মতন করে কথা বলতো। এবার অনেক সময় এই বয়সী বাচ্চারা তো খুব কল্পনাপ্রবণ হয়, তো তারা নিজেদের মতো একটা ইমাজিনারি ফ্রেন্ড অনেক সময় বানিয়ে নেয়। আর যেহেতু ওইখানে একা নতুন জায়গায় এসছে, পুরনো যে ওর বন্ধুবান্ধবী ছিল আগের পাড়ায় বা প্রতিবেশীরা ছিল, তাদেরকে ছেড়ে চলে এসছে। আর এই মুহূর্তে ওর কোনো স্কুলে যাওয়া হচ্ছে না, কারণ ও যেহেতু ভিজুয়ালি চ্যালেঞ্জড, তো
তো সেই কারণে ওর জন্য স্পেশাল স্কুল, ঠিক আছে। তো যে কোনো স্কুলে তো ওকে দেওয়া যাবে না, ওর জন্য একটু দেখে শুনে অন্যরকম মানে ঠিকঠাক স্কুলে ওকে দিতে হবে। তখন ও স্কুলে পড়ছে না, তো সেই কারণে ও খুব একা। তো ওর মা ভেবেছে যে হয়তো নিজে নিজেই খেলতে খেলতে, এরকম অনেক সময় বাচ্চারা করে, নিজে নিজে কথাবার্তা বলে। তো ওর মা কোনোভাবেই কোনো রকম অদ্ভুত কিছু ফিল করে, বলছে কথা বলুক। কিন্তু যে ব্যাপারটা দেখতে শুরু করলো ওর মা, সেটা হলো ও যেহেতু চোখে দেখতে পায় না, ওর একটা ব্যাপার ছিল, ও যখন কারোর সাথে খুব কানেক্টেড ফিল করতো বা যার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যেত, খুব ভালো মানে কোপ আপ করতে পারতো, যার সঙ্গে কথা বলতো ওর ভালো লাগছে, তার সঙ্গে কথা বলার সময় তার দুটো হাত ধরে নিত, তার দু হাতে হাত ধরে তখন তার সাথে কথা বলতো। মানে ওটা ওর কানেক্টেড ফিল করতো, মানে কাইন্ড অফ আমার তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে, এই রকম একটা ব্যাপার ফিল করা যায়। তো ও যখন ওর মায়ের সাথে কথা বলতো বা বাবার সঙ্গে গল্প করতো বা বন্ধুদের সঙ্গে যখন কথা বলতো, ওরকম দুই হাতে অপরজনের দুই হাত ধরে ও কথা বলতো। তো একদিন রাত্রিবেলা আগে রিঙ্কিকে খাইয়ে দিয়েছে ওর মা, খাইয়ে দিয়ে শোয়ার ঘরে ওকে শুইয়ে দিয়ে এসছে যে তুমি ঘুমাও, এবার আমরা খাবো। এবার প্রিয়াঙ্কা দেবী এবং নিখিলবাবু ওনারা খেতে বসেছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে ওনাদের। তারপরে উনি একবার জাস্ট দেখতে গেছেন যে রিঙ্কি ঘুমিয়েছে কিনা, কিন্তু উনি গিয়ে দেখছেন রিঙ্কি খাটের ওপর বসে রয়েছে এবং ও বসে বসে কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু ওর হাত দুটো সামনে বাড়ানো, অ্যাজ ইফ ও কারোর একটা হাত ধরে এভাবে কথা বলছে। নর্মালি কথা বলা খেলতে খেলতে ওটা এক ধরনের ব্যাপার, কিন্তু ও কারোর সঙ্গে কানেক্টেড ফিল করার জন্য, যেটা ওর স্বভাব, সেই রকমভাবে ফিল করার জন্য কারোর হাত ধরে কথা বলছে, সেইটা ওনার খুব অদ্ভুত লেগেছে। এই প্রথম এই ব্যাপারটা ওনার খুব ডাউটফুল লেগেছে যে ও কার হাত ধরে কথা বলছে। ও যদি ইমাজিনারি ফ্রেন্ডই বানিয়ে থাকে তাহলে তো তার হাত ধরে কথা বলার প্রয়োজন নেই, ও তো সেটা মাথাতেই ও ইম্যাজিন করছে ব্যাপারটা। তো যখন জিজ্ঞেস করেছেন উনি, বাবু তুই কার সাথে কথা বলছিস, তো সেই সময় খানিকক্ষণ পজ দিয়ে ও যেন হাতটা ছেড়ে দিয়ে বলছে এখানে আরেকজন যে থাকে আমি তার সঙ্গে কথা বলছি। তো ওকে বারবার জিজ্ঞেস করছে তুই মানে কি মানে কার সঙ্গে কথা বলছিস। এবার ও তো কারোর বর্ণনা দিতে পারছে না, ও বলছে না এখানে একজন আছে, সে আমার মতোই, আমি তার সঙ্গে কথা বলছি। আর সে বলেছে আমাদের এখানে থাকতে দেবে, এমন যেন এই বাড়িটা ওরই, মানে সেই যার সাথেও কথা বলছিল এই বাড়িটা তার, সে ওদেরকে পারমিশন দিচ্ছে এই ঘরে থাকার জন্য। ঠিক আছে, এরকম যখন বলেছে ওর মার অদ্ভুত লেগেছে, কিন্তু ওই বাচ্চাটাকে আর কত জিজ্ঞেস করবে, ও তো এক্স্যাক্টলি কিছু বর্ণনা দিতে পারছে না। তো এই ঘটনাটা ততদিন অবধি গেল। এরপরে রিঙ্কির একটা টেন্ডেন্সি শুরু হলো, ও বারবার ঘরের থেকে বেরিয়ে যেত, মানে ওর বেডরুম থেকে বেরিয়ে যেত, এবং বাইরে যেটা বললাম একটু জমি টাইপের ছিল, ফাঁকা জায়গা টাইপের ছিল, গাছপালা ছিল, ও বারবার সেখানে চলে যেত। এবং এই জিনিসটা করতো ও দিনের আলো নিভে যাওয়ার পর, মানে সন্ধ্যের পরও বারবার বাইরে বেরিয়ে যেত। এবার একজন কনসার্ন মাদার হিসেবে এই ব্যাপারটা তার ভালো লাগা উচিত নয়, রাত্রিবেলা করে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা ওকে অবভিয়াসলি বকা দিয়েছে, তুই কেন বাড়ির থেকে বারবার বেরিয়ে যাস, তোর অসুবিধা হতে পারে, বাই চান্স তুই যদি পড়ে যাস তোর ব্যথা লাগবে। তো ও বারবার বলতো আমাকে তো খেলতে হবে, আমি খেলতে যাই বাইরে। তো বলছে ঠিক আছে তুমি অবশ্যই খেলবে, বাইরে জমি আছে, আমরা সেরকম জায়গা হিসেবেই বাড়িটাকে চুজ করেছি যাতে তুমি খেলতে পারো, কিন্তু রাত্রিবেলা তো খেলার সময় নয়, তুমি বিকেলবেলা খেলো, দিনের বেলায় খেলো, কিন্তু রাত্রিবেলা বাড়ির থেকে বেরিও না। এবার ও বলছে কিন্তু যে আমার সঙ্গে খেলে সে তো রাত্রিবেলাতেই আসে, সেই কারণে আমি রাত্রিবেলা বেরোই। এবার এই যে ওর টেন্ডেন্সিটা বারবার বাড়ির বাইরে বেরিয়ে যাওয়া, এটা ক্রমাগত বাড়ছে। এবার একদিন কি হলো, রাত্রিবেলা তখন অনেক রাত্রি, মানে তখন ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। এক সময় ওর মা ঘুম থেকে উঠে দেখছে রিঙ্কি ওনার পাশে নেই। এবার প্রথমে উনি চমকে উঠেছেন যে কোথায় গেল। এবার একা একা ও বাথরুমে যেতে পারতো না, ও সবসময় যখনই ওর বাথরুমে যাওয়ার প্রয়োজন হতো ও বাবাকে অথবা মাকে ডাকতো, মাকেই ম্যাক্সিমাম টাইম ডাকতো, ডেকে ও তখন বাথরুমে নিয়ে যেতে হতো ওকে। কিন্তু ও যায়নি, মানে ওকে ডাকেনি, তাহলে ও কোথায় গেল। প্রথমে উনি বাথরুমে দেখলেন না, বাথরুমে কেউ নেই, তখন ওনার মনে হলো নিশ্চয়ই বাড়ির বাইরে বেরিয়ে গেছে। কিন্তু ওনার মনে ডাউট হলো আমি তো তালা দিয়ে এসছি, ছিটকিনি সব দেওয়া রয়েছে, মানে প্রপার মানুষ তো চারিদিক বন্ধ করে তারপর তো ঘুমোতে যায়, ওনারাও তাই করেছেন, একদম নতুন জায়গা এটা।
চারদিক ভালো করে বন্ধ করে তারপরেই ওরা ঘুমোতে গেছেন। কিন্তু এই ব্যাপারগুলোর সত্ত্বেও রিঙ্কি বাইরে কি করে গেল, এটা একটা বড় প্রশ্ন। উনি মেন গেটের সামনে গিয়ে দেখলেন সত্যি মেন গেট হাঁ করে খোলা এবং রিঙ্কি অবশ্যই বাইরে বেরিয়ে গেল। ভিজুয়ালি চ্যালেঞ্জড একটা বাচ্চার জন্য এটা তো খুব মানে ডিফিকাল্ট একটা ব্যাপার। খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। ও তো তালা আর মানে পুরোনো চাবি বাড়ি দিয়ে, হলে, পুরোনো বাড়ি হলেও আমি মেনে নিতাম, বাট এটা নতুন বাড়ি যেখানে অ্যাডজাস্ট করছে সবে হ্যাঁ সবে। সবে অ্যাডজাস্ট করছে। ওর তো ম্যাপটা তো এখনো পুরোপুরি মাথায় হ্যাঁ এক্স্যাক্টলি। সড়গড় হয়নি। হুম, মানে কোথা দিয়ে আমার এন্ট্রান্স আছে, গেট কিভাবে খুলতে হয়, এবার কিছু গেটের প্যাটার্ন আলাদা হয়, হাইট আলাদা হয়, হুম, হুম, হুম। সেই ব্যাপারটা ওর পুরোপুরি কোপ আপ করতে একটা টাইম লাগা উচিত। আর তার থেকেও বড় কথা, ও চাবি দিয়ে তালা খুলতে পারেই না, ও ব্যাপারটা শেখেই নি। স্বাভাবিক। এবার আমরা কিভাবে শিখি, আমরা দেখেই শিখি, হুম। আর ও তো দেখতেই পায় না। তাহলে ও শিখলো কি করে, জানলো কি করে তালা কিভাবে খুলতে হয়, কিভাবে খুললো ও তালাটা, এই একটা প্রশ্ন রয়ে গেল। তো উনি যখন দেখলেন যে মেন দরজা হাঁ করে খোলা রয়েছে, উনি তাড়াতাড়ি করে বাইরে গেলেন। বাইরে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য উনি প্রথম দেখতে পেলেন, যেটা দেখে ওনার খুব অদ্ভুত লেগেছিল। অদ্ভুত মানে একটা ভয় লেগেছিল। সেটা হলো, দেখবি আমরা ছোটোবেলায় করতাম, তুই করতিস কিনা আমি জানি না, ছোটোবেলায় আমরা খুব করেছি স্কুলে, সেটা হচ্ছে দুজন বন্ধু হাত ধরে ঘুরতাম। হ্যাঁ ভাই অনেক করেছি। হ্যাঁ, মানে দুজন দুজনের হাত ধরে এরকম হাতটাকে ক্রস করে ধরতাম, ধরে যতটা পারতাম টানতাম দুজন দুজনের দিকে এবং যত পারতাম জোরে ঘুরতাম। সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। একদম, এই জিনিসটা আমাদের খুব মজা লাগতো করতে এবং অনেক বাচ্চারাই করে, এখনো হয়তো করে। এটা খুব মজাদার একটা খেলা। তারপর মাথাও ঘোরে। হ্যাঁ, ওইটা আমাদের খুব মজা লাগতো। ওই যে থেমে গিয়ে মাথাটা ঘুরছে, ওটা আমরা খুব এনজয় করতাম ব্যাপারটা। তো ও সেই জিনিসটা করছে একা একা, মানে ওর অপোজিটে কেউ নেই, ও ঘুরছে। কিন্তু ওখানে একটা অদ্ভুত বিষয় আছে, আমি যদি একা ওইভাবে ঘুরি সামনের দিকে হাত দিয়ে, আমার যে বডি অ্যাক্সিস থাকবে ওটা সোজা থাকবে, কারণ আমার উল্টো দিকে কোনো ফোর্স কাজ করছে না। এবার আমার উল্টো দিকে যদি কোনো ফোর্স থাকে, সমান পরিমাণ যদি একটা বল প্রয়োগ হয়, তাহলে আমার বডি অ্যাক্সিস পেছন দিকে লিন হয়ে যাবে। হ্যাঁ মানে যদি কেউ আমার সাথে ঘোরে, আমার বডিটা পেছন দিকে হেলে যাবে। একদম তাই। আর ও যখন ঘুরছে, ওর বডি অ্যাক্সিসটা পেছন দিকে অনেকটা লিন হয়ে রয়েছে, মানে ওর অপোজিটে একটা ফোর্স কাজ করছে অবশ্যই। আদারওয়াইজ তুই যদি একা পেছন দিকে লিন হয়ে ভাবে ঘুরতে পড়ে চাস, যাবো। তুই পড়ে যাবে, তোর ব্যালেন্সই থাকবে না শরীরে। এক্স্যাক্টলি। তো ও ওইভাবে ঘুরছে এবং খুব দ্রুত ঘুরছে, মানে যেরকম ফোর্স, মানে একটা খুব ভালো মতো ফোর্স যদি কাজ না করে, ওইভাবে ঘোরা কোনো মতেই সম্ভব নয়। ওর মা বেশ খানিকক্ষণ ব্যাপারটা দেখলো, মানে রিঙ্কি ওইভাবে ঘুরছে এবং খুব এনজয় করছে ব্যাপারটা, মানে বন্ধুদের সাথে খেলার সময় যেরকম একটা বাচ্চা এনজয় করে, খিলখিল করে হাসে, ওই ব্যাপারটা করছে। এবং ওর মা খানিকক্ষণ ওটা দাঁড়িয়ে, মানে উনি তো হতভম্ব হয়ে গেছেন ওটা দেখে, বুঝতে পারছেন না ব্যাপারটা কি ঘটছে। তো উনি খানিকক্ষণ জিনিসটাকে দেখলেন, তারপর রিঙ্কিকে নাম ধরে ডাকলেন, রিঙ্কি তুই কি করছিস, বা এইভাবেই হয়তো কিছু একটা বলেছে নাম ধরে ডেকে। কি হলো, এবার চট করে কিন্তু থামি রিঙ্কি। আমি যদি একা ঘুরি, আমার চট করে থামতে খুব একটা দেরি লাগবে না, কিন্তু আমার উল্টো দিকে যদি কেউ থাকে, আমার থামতে একটু সময় লাগবে। ট্রু। ওর সেম ব্যাপারটাই হলো, ও থেমে গেল খানিকক্ষণ পর, এবং এই যে হাতটা সামনের দিকে ছিল ক্রস করে ধরে রেখেছে, এই যে হাতটা থেমে যাওয়ার পরও 3-4 সেকেন্ড মতো ও ধরে রয়েছে, ধরে থাকার পর ছাড়লো, মানে তখন ওর হাতটা কেউ একটা ধরে রয়েছে, এটা বোঝা গেল। তারপর রিঙ্কির মা সামনে গেল রিঙ্কির কাছে। এবার যখন উনি সামনে গেলেন, তখন নাকি উনি ফিল করেছিলেন এরকম যে একটা খুব জমাট বাঁধা হাওয়া তো চলেই, এবার জমাট বাঁধা হাওয়াটা কেন, যেন এক টুকরো হাওয়া এক জায়গায় অনেকক্ষণ ধরে স্থির হয়ে রয়েছে, এরকম ওনার মনে হলো। রিঙ্কি ওনার সামনে দাঁড়িয়ে রয়েছে, একটা হাওয়া ওনাকে এইভাবে ক্রস করে পেছন দিকে চলে গেল, এটা ওনার মনে হয়েছে। এবং ওই যে হাওয়াটা উনি ফিল করলেন, ওটাতে ওনার বেশ গা ভারী হয়ে গেল এবং গায়ে কাটা দিয়েও ওনার ভয় লাগলো কথা। উনি রিঙ্কিকে সাথে নিয়ে চলে এলেন। উনি এতটাই ভয় পেয়ে গেছেন যে ওখানে দাঁড়িয়ে রিঙ্কিকে কোনো আর কোয়েশ্চেন করতে পারেননি। উনি মেয়েকে নিয়ে ঘরে চলে এলেন, দরজা জানলা সব দরজা টরজা বন্ধ করে উনি রিঙ্কিকে জিজ্ঞেস করলেন যে তুই ওখানে কি করছিস, মানে প্রশ্ন করলেন যে ওটা কি, মানে তুই কি করছিলি ওখানে, আর তুই দরজা খুলে বাইরে গেলি কি করে। এবার রিঙ্কি বলছে আমি তো দরজা খুলিনি, দরজা তো খোলাই ছিল। তো উনি বলেন আমি তো দরজা বন্ধ করেছি, তোর বাবা দরজা বন্ধ করেছে, তালা দিয়ে এসছে, তাহলে দরজা কি করে খুললো।
তখনও বলছে আমার মনে হয় ও দরজা খুলেছে। কে? কেন? যে আমাদের সঙ্গে থাকে, বন্ধু হিসেবে কিন্তু বলছে না। আচ্ছা, এখনো বলছে? এখনো বন্ধু বলছে না, ও বলছে যে আমাদের সঙ্গে থাকে সে দরজা খুলেছে, সেই জন্যই তো আমি বেরোতে পেরেছি। আচ্ছা। নাহলে তো ও তো দরজা খুলতে তো পারে না, তালা খুলতে পারে না। এবার উনি যেহেতু ভয় পেয়ে গিয়েছেন, এই কথাটা তখনও ওর বাবাকে জানায়নি, মানে নিখিলবাবুকে জানায়নি, আর কোনো কোয়েশ্চেনও করেনি। এইটা চলে গেল এই ব্যাপারটা। এরপরে একটা অদ্ভুত বিষয় হলো ওর মায়ের সঙ্গে বলবো না, রিঙ্কি রিলেটেডই হলো ব্যাপারটা। এই জিনিসগুলো কিন্তু চলছে, মানে ও বারবার বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে, কারোর সঙ্গে কথা বলছে, খিলখিল করে হাসছে, ওই হাত ধরে কথা বলছে, এই জিনিসগুলো হচ্ছে বারবার। এটাকে আমি আর রিপিট করছি না, তুই বুঝতে পারছিস না, বারবার হচ্ছে ব্যাপারটা। একদিন হলো কি, ওকে না মুখে মুখে পড়াতেন ওর মা, মানে ধর কোনো রাইমস বলছে, উনি বলতেন, রিপিট করতো, ও এভাবে ও শিখতো আর কি। তো সেইভাবেই সন্ধ্যাবেলা উনি বসে রিঙ্কিকে পড়াতে মানে ওনারা খাটে বসে রয়েছেন, উনি আর রিঙ্কি মুখোমুখি বসে, আর রিঙ্কির মানে মুখের অপোজিটে জানলা রয়েছে, মানে প্রিয়াঙ্কা দেবীর পিছন দিকে জানলা। আচ্ছা, ঠিক আছে। তো উনি ওভাবে পড়তে মানে রিঙ্কি যখন রিপিট করছে, কথা বলছে, হঠাৎ করেও বলে উঠলো, ওই দেখো দাঁড়িয়ে আছে। এইটা যখন উনি শুনেছেন, প্রথমে কিন্তু উনি ভয় পাননি, প্রথমে উনি চমকেছেন, দ্বিতীয় ছিল ওনার ইমপ্রেশন, উনি খুব আনন্দ পেয়েছেন। কেন? রিঙ্কি তো দেখতে পায় না। এক্স্যাক্টলি। তাহলে ও কেন বললো ওই দেখো দাঁড়িয়ে আছে? ওকে। ওনার মার মানে প্রিয়াঙ্কা দেবীর হঠাৎ করেই মনে হলো, তাহলে কি আমার মেয়ে ভালো হয়ে গেল? ওর চোখের দৃষ্টি কি কোনোভাবে ফিরে এলো? ও তো জন্মান্ধ ছিল, মানে জন্মের পর থেকেই ওর চোখ খারাপ ছিল, সে চোখে দেখতে পেত না। তাহলে কোনো রকমভাবে কোনো মিরাকেল ঘটলো, হঠাৎ করে কি ও দেখতে পাচ্ছে? না হলো কেন বলবে যে ওই দেখো দাঁড়িয়ে আছে, আর কোনো একটা দিকে পয়েন্ট করছে? ওর মা একবার জাস্ট পেছন দিকে ঘুরলো, মানে কি ও দেখাচ্ছে, পয়েন্ট আউট করছে, ঘোরার পর ওনার মাথায় তো ঘুরছে আমার মেয়ে ভালো হয়ে গেছে। উনি খুব এক্সাইটেডলি ওর মাকে জিজ্ঞেস করলেন যে বাবু তুই দেখতে পাচ্ছিস, তুই আমাকে দেখতে পাচ্ছিস, এই দেখ আমি মা, এরকম করে দেখাচ্ছে। ও না চুপ করে গেল। চুপ করে গিয়ে এবার ও যেহেতু দেখতে পায় না বলে ও তো ডিরেক্ট আই কন্ট্যাক্ট করতে পারে না, ও মুখটা মায়ের দিকে ঘোরালো, চোখটা হয়তো অন্যদিকে রয়েছে, ও আবার এরকম হাত দিয়ে মায়ের মুখটা স্পর্শ করছে আর বলছেন না তোমাকে তো দেখতে পাচ্ছি। ওকে, এটা খুব উইয়ার্ড। আমি যখন প্রথমবার শুনেছিলাম আমার খুব উইয়ার্ড লেগেছিল যে ও কিছু একটা দেখতে পাচ্ছে কিন্তু আর অন্য কিছু দেখতে পাচ্ছে না। ওর একদম সামনে ওর মা বসে রয়েছে, ঘরে এত কিছু আসবাব রয়েছে, ও কিছু দেখতে পাচ্ছে না, বাট ও দূরে কিছু একটা দেখতে পাচ্ছে, যেটা দেখে ও প্রথম বলে উঠেছে ওই দেখো দাঁড়িয়ে আছে। ওর মায়ের বারবার জিজ্ঞেস করছে তুই আমাকে দেখতে পাচ্ছিস না, এ দেখ এখানে বই রয়েছে, এখানে এই রয়েছে। ওর মা তো বারবার চাইছে যে মানে দেখতে পাকো, মানে ওনার মধ্যে যে একটা আশা জেগে উঠেছে সেটা সত্যি হয়ে যাক। কিন্তু ও যখন বারবার জিজ্ঞেস করছে মেয়েকে যে দেখতে পাচ্ছিস, এটা দেখতে পাচ্ছিস, ওটা দেখতে পাচ্ছিস, ও কিছু দেখতে পাচ্ছে না। ও বলছে কি না আমি ওইখানে দেখতে পাচ্ছি একজন দাঁড়িয়ে আছে। কোথায়? না ওর যে অপোজিটে জানলাটা ছিল, মানে প্রিয়াঙ্কা দেবীর পেছন দিকে যে জানলাটা, সেই জানলার বাইরে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, ও সেই জিনিসটাকে দেখতে পাচ্ছে। এবার ওকে জিজ্ঞেস করেছে তুই কাকে দেখতে পাচ্ছিস বা কী দেখতে পাচ্ছিস, ওকে জিজ্ঞেস করেছে। এবার একটা মেয়ে যে জন্ম থেকে কখনো কিচ্ছু দেখেনি, মানুষ পশু পাখি গাছপালাও কোনোদিন কিচ্ছু দেখেনি, ও কিভাবে বর্ণনা করবে যে ও কী দেখছে? ও বলছে খালি একজন দাঁড়িয়ে আছে। এবার আমরা কি বলি যে লম্বা না বেটে, কালো না ফর্সা, কীরকম তার অবয়ব, আমরা বর্ণনা করতে পারবো কেন? কারণ আমরা দেখে অভ্যস্ত, কোনটাকে কি বলে, কোন বৈশিষ্ট্যটাকে কি বলে সেটা আমরা জানি, সেজন্য বর্ণনা করতে পারি। এবার ও তো জানেই না ব্যাপারগুলো, সেই কারণে বর্ণনা করতে পারছে না, ও খালি বলতে পারছে আমি একজনকে দেখতে পাচ্ছি। এই জিনিসটা ওই দিন থেকে শুরু হলো। প্রথম দিন দেখলো কি জানলার বাইরে অনেকটা দূরে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। এবার কেউ একটা সিন কি আমি আস্তে আস্তে বলব। এই জিনিসটা হওয়ার পর এবার কি হলো, মাঝে মাঝে ওরকম দেখতে পেতো আর বলতো ওই যে দাঁড়িয়ে রয়েছে, ওই যে কাছে আসছে। একদিন দুদিন যখন ও বলতো, খালি বলতো ওই যে দাঁড়িয়ে রয়েছে দূরে পয়েন্ট আউট করতো। এরপর বলতে শুরু করলো
ওই যে দেখো কাছে আসছে, এখন দেখো অনেকটা এগিয়ে এসছে, অনেক কাছে চলে এসছে। আর ওর মা তো প্রশ্ন করে করে মানে ফেড আপ হয়ে গেছে, কিন্তু ওর তো কোনো বর্ণনা পাচ্ছে না যে কাকে দেখছে বা কী দেখছে। এবার এই সময় ওকে যে চিকিৎসা করতেন, এবার ওনারা না সবসময় ট্রাই করতে থাকতেন যে কোনোভাবে যদি ওর চোখটা ভালো করে দেওয়া যায়। কিন্তু জন্ম থেকে যদি থাকে তাহলে তো ঠিক হয় না। হয় না সেটা আমরা জানি, কিন্তু একটা বাবা মার পক্ষে এটা একটা চেষ্টা চালিয়ে যাওয়ার মতন ব্যাপার। মানে ওনাদের যে জেনারেল ফিজিশিয়ান আছেন তাকে বারবার জিজ্ঞেস করতো কিছু কি হতে পারে, কিছু কি হতে পারে, এরকম একটা ব্যাপার কি হয়তো হবে না, তারাও হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড জানেন, বাট ট্রাই করছেন, মানে অ্যাটলিস্ট কারোর সঙ্গে কন্ট্যাক্ট রাখতো কোনো ডাক্তারের সঙ্গে, এরকম টাইপের একটা ব্যাপার। তো সেই ডাক্তারকে ওনারা ফোন করলেন, ফোন করার পর উনি এরকম বলছেন যে দেখুন ওর মনে হয় কিছু একটা দেখতে পাচ্ছে, বাট ও বলতে পারছে না কাকে দেখতে পাচ্ছে। তাহলে কি ও সত্যি ওর কি চোখে কিছু মানে চেঞ্জেস এলো? তখন ডাক্তার নাকি বলেছিল যে দেখুন যারা মানে অন্ধ হন তাদের চোখে একটা ব্যাপার কি থাকে, আমরা মনে করি অনেকে যে ওনারা হয়তো পিচ ব্ল্যাক দেখতে পান, কিন্তু সেটা হয় না। অনেকে দেখেন ব্রাউনিশ টাইপের কিছু, বা আমরা চোখ বন্ধ করে থাকলে একটা মানে লালচে টাইপের অন্ধকার দেখতে পাই না, অনেকে সেটা হ্যাঁ ওই টাইপের দেখতে পান, বা একটা স্পট টাইপের দেখতে পান যেটা কিনা নর্মাল ভিজুয়াল যেটা থাকে সেটাকে আড়াল করে রাখে, মানে পুরোপুরি পিচ ব্ল্যাক তারা দেখতে পান না, একটু অন্যরকম। তো উনি বলছেন যে হতে পারে ওর চোখের দৃষ্টিতে একটু চেঞ্জ এসছে, ও একটা আলো দেখতে পাচ্ছে, মানে ওই যে ব্ল্যাকিশ টাইপের যে ব্যাকগ্রাউন্ডটা ও সবসময় দেখে তার মধ্যে সামান্য একটু আলো দেখতে পাচ্ছে, যে আলোর শেপটা হয়তো মানুষের মতো, সেইটাকে ও একটা মানুষ মনে করছে। মানে ওটা তো ওর জন্য একটা নতুন জিনিস। এক্স্যাক্টলি। তো এটা মনে করার, এটা যখন ডাক্তার বললেন তখন ওর মা মনে করলো হ্যাঁ এটা তো হতে পারে, তাহলে হয়তো এই ব্যাপারটা ওই যে আলোর যে ব্যাপারটা ওটা হয়তো বাড়ছে, আর ওর মনে হচ্ছে কিছু একটা সামনে আসছে, সেই কারণে ও ভুল করছে মানুষ হিসেবে বা কোনো একটা মানুষ হিসেবে, কী বলবো, একটা এন্টিটি বা কিছু একটা হিসেবে। তো ওর মা কিছুটা রিল্যাক্সড হলো যে হ্যাঁ হতে পারে, এই জিনিসটা হতে পারে। তো রিঙ্কিকেও বোঝানোর চেষ্টা করলো যে না তুমি যেটা দেখছো ওটা কোনো মানুষ নয়, তোমার চোখে এরকম এরকম ব্যাপার, এবং কোনোভাবে একটা বাচ্চাকে যেভাবে বোঝানো যায় আর কি সেভাবে বোঝালো। কিন্তু ওই যে কথা বলার ব্যাপারটা ওটাকে কিভাবে ডিফাইন করবে, বা ওই যে হাত ধরে ঘোরার ব্যাপারটা ওটাকে কিভাবে ডিফাইন করবে, সেটার কোনো ডেফিনেশন নেই। এর মধ্যে কি হলো, একদিন ও তো বাড়ির বাইরে বেরিয়ে যেত বললাম, তো ও যেহেতু এখানে খুব একা, ওর কোনো সঙ্গী সাথী নেই, আর বাড়ির পেছন দিকে যে একটা বাগান টাইপের ছিল, বাগান ঠিক বলবো না, একটু জংলা টাইপের জায়গা, এখানে বড় গাছ টাছও ছিল, তো সেই গাছে নিখিলবাবু একটা দোলনা তৈরি করে দিয়েছিলেন, দোলনা ঝুলিয়ে দিয়েছিলেন যাতে ও একটু খেলতে পারে। কি করতেন, মানে উনি যেদিনকে বাড়িতে থাকতেন মেয়ের সঙ্গে টাইম স্পেন্ড করতেন, তো মেয়ে দোলনায় বসতো আর উনি দোল দিতেন, এটা ওদের দুজনে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেন। ও কী করতো, এই রাত্রিবেলা করে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে দোলনায় দোল খেত, সেটা হতে পারে, সেটা স্বাভাবিক ব্যাপার, ও হয়তো বোর ফিল করছে, ও বেরিয়ে গিয়ে দোল খেত, কিন্তু দোলনায় দোল দেওয়ার জন্য একজন তো দরকার, আর আমরা দেখবি ওই পা আগে পিছুনি করে দোলনার যে স্পিডটা ওটা বাড়াতে পারি, বাট ও ওটা পারতো না, ওটা জানতো না, বাট স্টিল ওকে দেখে মনে হতো পেছন থেকে কোনো একটা ফোর্স আসছে আর ওকে দুলিয়ে দিচ্ছে, এবং অনেক জোরে জোরে দুলছে, আর যখনই কেউ ধাক্কাটা দিচ্ছে মানে ও খুব আনন্দে চিৎকার করে হচ্ছে, মানে জয়ফুল একটা ক্রাই ও করছে। এই জিনিসটা ওনারা প্রায় দেখতেন। এর মধ্যে এই জিনিসটা যখন দেখতেন ওনাদের অবভিয়াসলি ভয় লাগতো, ওকে নামিয়ে নিয়ে আসতো, ওকে যেতে বারণ করতো। এর মধ্যে একটা ব্যাপার হলো, এরকম দোলনা থেকে মানে দোলনায় ও দুলছিল, একদিন দুলতে দুলতে ও পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে কারোর একটা সঙ্গে ও যেরকম গল্প করতো সেইভাবেই ঝগড়া করছে। আচ্ছা, মানে খুব মানে তুমি আমাকে ফেলে দিয়েছো, তুমি একটা বাজে মেয়ে, এই টাইপের। তখন প্রথম বুঝতে পারলো ও যার সাথে কথা বলে সেই একটা মেয়ে, ওকে ওকে ওকে, তুমি একটা বাজে মেয়ে এরকম বলেছে, বা পচা মেয়ে, খারাপ মেয়ে, এরকম কিছু একটা বলেছে, বলে ও ঝগড়া করছে প্রচণ্ড, মানে বাচ্চারা যেভাবে ঝগড়া করে না ও ঠিক সেভাবে ঝগড়া করছে কারোর সঙ্গে। তো ওর মা ওকে ওখান থেকে নিয়ে চলে এসছে, তো বারবার বলছে ওর সঙ্গে আমি আর খেলবো না, ও আমাকে দোলনা থেকে ফেলে দিয়েছে, ঠিক আছে। এই জিনিসটা হওয়ার পর এবার ওর মা এই যে অপরচুনিটিটাকে ইউটিলাইজ করলো,
বললো যে ঠিক আছে তাহলে তুমি ওর সাথে আর খেলো না, আর কারোর সাথে কথা বলো না। উনি ভাবলেন কি এই জিনিসটাকে ইউজ করা যেতে পারে যাতে ও না কিছু করে। এই ব্যাপারটা এখানটা স্টপ করছি আমি, কারণ একটা অন্য ঘটনা বা অন্য মোড় নিতে চলেছে, যেটা আমি এবার বলব। তো রিঙ্কির জন্য বা পুরো বাড়ির জন্যই ওনারা দুজনেই, মানে রিঙ্কির বাবা মা দুধ খাওয়ার ব্যবস্থা করেছিলেন। কিভাবে? ওনাদের সবসময় ছিল যে ওনারা প্যাকেট দুধ কিনে আনবেন না, আশেপাশে যাদের ঘরে গোয়াল রয়েছে, গরু যারা পোষে, তাদের থেকে পিওর গরুর দুধ তারা আনবেন যাতে রিঙ্কি খেতে পারে। তো সেখানেও ওনাদের আশেপাশে একজন এরকম রয়েছিলেন, একটা কাপল ছিল যাদের কিনা বাড়িতে গরু পোষা ছিল, গরু এবং ছাগল তারা পুষতেন, এবং সেই গরুর দুধ রিঙ্কির জন্য আনা হতো। যে তো যিনি আসতেন গরুর দুধ দিতে, সেই মহিলাটি খুব ভালো ছিলেন, ভালো মানে কি খুব মিশুকে মানুষ ছিলেন, আর রিঙ্কিকে ভীষণ ভালোবাসতেন। তো উনি যখন আসতেন রিঙ্কির সাথে খানিকক্ষণ গল্প করতেন, মাঝে মাঝে ওকে নিজেদের বাড়িও নিয়ে যেতেন, মানে নিয়ে তখনও অবধি যাননি, সরি ভুল বললাম, বলতেন যে একদিন তুমি আমার বাড়ি যাবে, এরকমভাবে বলতেন। তো সেই ওনারা যারা ছিলেন ওনারা বিহার প্রদেশের মানুষ ছিলেন, তো নন বেঙ্গলি, কিন্তু বাংলা বলতে পারতেন, বুঝতেও পারতেন ভালো মতো। তো রিঙ্কিকে একদিন এসে উনি বলছেন, রিঙ্কির মাকেও বলছেন আর রিঙ্কিকেও বলছেন যে ওনাদের যে ছাগল রয়েছে সে ছাগলের ছানা হয়েছে, ছোট ছাগল হয়েছে। তো সেটা রিঙ্কিকে বলছে, জানিস তো আমার বাড়িতে ছাগল ছানা হয়েছে। এবার রিঙ্কি অ্যাজ আ বাচ্চা মেয়ে, ওর খুব এক্সাইটেড লেগেছে যে ছাগল ছানা, ও যাবে ছাগল ছানাকে আদর করতে যাবে। তো উনি বলছেন যে ঠিক আছে কালকে তোমাকে আমি নিয়ে যাব, তুমি ছাগল ছানার সাথে খেলা করো। ও খুব এক্সাইটেড হয়ে গেছে, ছাগল ছানার সঙ্গে খেলেওছে, খেলে টেলেও বাড়ি চলে এসছে। বাড়ি এসে বাবা মাকে বলছে যে হ্যাঁ আমি ছাগল ছানার সঙ্গে খেলেছি, এরকম আমার খুব ভালো লেগেছে, ছোট্ট ছানা, আমি এ নিয়ে আদর করেছি, কোলে তুলেছি, এরকম করে আদর মানে কথা হচ্ছে। বলার পর থেকে ওর একটা অদ্ভুত টেন্ডেন্সি শুরু হলো। কী টেন্ডেন্সি? আগেই বলেছি, ও যার সাথে কথা বলতো তার হাত ধরে কথা বলতো, এবং কাউকে চেনার জন্য তার মুখ স্পর্শ করতো হাত দিয়ে। ও এটা করছে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের না মাথায় হাত দিয়ে কিছু একটা খুঁজছে। ওর বাবার মাথায় হাত দিয়েও খুঁজছে, মায়ের মাথায় হাত দিয়েও খুঁজছে, আর যারা মোটামুটি ওর চেনাশোনা সার্কেলের মধ্যে পড়ছে প্রত্যেকের না মাথায় হাত দিচ্ছ, মাথায় হাত দিয়ে কিছু একটা খুঁজছে। তো ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুই মাথায় কেন হাত দিচ্ছিস, আমাদের কি খুঁজছিস তুই? বলছে তোমাদের মাথায় ওটা নেই, ওটা। বলছে কি নেই? আরে সিং নেই তোমার মাথায়। বলছে সিং কী জিনিস? বলছে এই যে এখানে মাথায় যে শক্ত মতো থাকে ওই জিনিসটা তোমাদের মাথায় নেই। তো বলছে কেন আমার মাথায় কেন সিং থাকবে, আমি কি ছাগল? আমরা তো মানুষ। মানে এবার ওকে জিজ্ঞেস করছে তুই এটা কোথা থেকে জানলি? তো বলছে ওই যে আমি ছাগল ছানা আদর করতে গেছিলাম, তো মা ছাগলটা যে ছিল ওর মাথায় সিং ছিল। আচ্ছা, ঠিক আছে, ও ছাগল ছানাকে আদর করেছে, মা ছাগলকে আদর করেছে, এবার ছাগলের মাথায় শিং আছে। ও যখন মানে ওই জিনিসটা স্পর্শ পেয়েছে শক্ত মতো, তো ওই সেই যে গোয়ালিনী যিনি, তো তাকে জিজ্ঞেস করেছে যে এটা কি ওর মাথায়। এবার উনি যেহেতু বিহার প্রদেশের মানুষ, ওনারা হিন্দিতে কথা বলেন, তো ওরা শিংকে কি বলে, সিং বলে। তো বলেছে এটা সিং, তো ওটাই শিখেছে, ও শিং শেখেনি, ও সিং শিখেছে, ভালো কথা। ও বাড়িতে এসে সবার মাথায় হাত দিয়ে সিং খুঁজছে। এবার ওর মা হাসছে, বলছে আরে ওটা তো পশুদের মাথায় থাকে, আমরা তো মানুষ, আমাদের মাথায় সিং থাকে না বা শিং থাকে না, ওটাও এটা বোঝাচ্ছে। ও খানিকক্ষণ চুপ করে রয়েছে। এবার বাচ্চা মানুষ তো, ও তো শিখছে ব্যাপারগুলো যে কে কীরকম হয় বা কিছু। খানিকক্ষণ চুপ করে থাকার পর ও বলছে এই বাড়িটা যার, তাহলে তার মাথায় কেন সিং আছে? এই জিনিসটাও বলেছে। ওকে, মা বলছে এই বাড়িটা কার? এই বাড়িটা তো আমাদের, এখানে তো আমরা থাকি, হ্যাঁ, এ বাড়িটা আমাদের। তো বলছে না না না, এখানে মানে যারা আমাদের থাকতে দিয়েছে তার মাথায় সিং আছে, আমি দেখেছি, এরকম শক্ত জিনিস ওর মাথায় আছে, তোমাদের মাথায় নেই কেন? আমার মাথায় নেই কেন? মা ছাগলের মাথায় আছে, আমাদের মাথায় নেই কেন? ও কনফিউজড, অ্যাজ এ চাইল্ড, একটা বাচ্চার হিসেবে ও খুব কনফিউজড। এবার ওর মাও কনফিউজড, কেন যে ও যাকে দেখতে পাচ্ছে তার মাথায় শিং আছে। এবার ওর কি ভাবছে, ওর যে ইমাজিনারি ফ্রেন্ড, যে মানে যাকে ও মেয়েটা হিসেবে পয়েন্ট আউট করেছিল যে মেয়েটার সাথে আমি কথা বলবো না, মেয়েটা বাজে, আমাকে দোলনা থেকে ফেলে দিয়েছে, তার মাথায় শিং কী করে এলো?
ঠিক আছে, এবার ও বলছে যে তোর যে যাকে তুই বন্ধু বলিস, যে তোকে দোলনা থেকে ফেলে দিয়েছিল, তার মাথায় কি শিং আছে? ওর মা জিজ্ঞেস করেছে। বলছে না না না, ও তো আমার সঙ্গে খেলতে আসে, এই বাড়িটা যার তার মাথায় শিং আছে। আরও একজন আছে? এক্স্যাক্টলি। তখন ওর মা প্রথম বুঝতে পারলো ও দুজনকে দেখতে পায়, বা দুজনের উপস্থিতি ও বুঝতে পারে। একজন যে বাড়িতে থাকে বা যেটাকে ও বাড়ির ওনার হিসাবে বলছে, এই বাড়িটা যার, যে পারমিশন দিয়েছে ওদেরকে থাকার জন্য, সে একটা আলাদা জন। আর যার সঙ্গে ও প্রত্যেক দিন রাত্রিবেলা খেলতে বেরোয়, সে একটা আলাদা জন, সে একটা মেয়ে, পসিবলি সেও একটা বাচ্চা মেয়ে। এবং যার সঙ্গে ও ঝগড়া করেছে কেন, যে ওকে দোলনা থেকে ফেলে দিয়েছে বলে। এটা একটা মানে খুব শকিং ওর ব্যাপার লেগেছে। এবার তারপরে একটা কনফিউশন দূর করার জন্য ওর মা জিজ্ঞেস করেছে যে ওই মেয়েটাকে কেমন দেখতে, ওকে ওকে তুই কোথায় দেখতে পাস? ও খানিকক্ষণ চুপ করে থেকে বলছে, না ওকে তো দেখতে পাই না। ও তোমাদের মতোই, মানে তোমাদের মতো মানে কি, ও তার কাউকে দেখতে পায় না, সেটাই বলছে যে ওকেও আমি দেখতে পাই না। যে ওর বান্ধবী হিসেবে যে ও মানে কনসিডার করছে বা যাকে ও রেফার করছে, তাকেও দেখতে পায় না। বাট যার মাথায় সিং আছে, এই বাড়িটা যার, তাকেও দেখতে পায়। যে কি না প্রথম দিন ওকে, ও যাকে দেখেছিল, যখন দেখেছিল, সে দূরে ছিল এবং সে ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে। এবার আরেক দিনও ওর মা ওকে এরকম খাওয়াচ্ছে। এবার এই যে মাথায় হাত দিয়ে শিং খোঁজার ব্যাপারটা, এটা কিন্তু প্রায় করতো। ওর মা ওকে বোঝাতো যে না এটা হয় না, বাট ও তো কনফিউজড। ওর মনে তো এখনও ওই প্রশ্নটা রয়েছে যে আর কারোর মাথায় শিং নেই, কিন্তু আমি একমাত্র যাকে দেখতে পাই, তার মাথায় শিং কেন আছে? এবার এই জিনিসটা হতোই, এই জিনিসটা চলছে। আর তারপরে একদিন যেই জিনিসটা বলছিলাম, বলতে বলতে থেমে গেলাম, সেটা হচ্ছে ওর মা ওকে বসিয়ে খাওয়াচ্ছে, সন্ধেবেলা কিছু একটা খাওয়াচ্ছিল। খাওয়াতে খাওয়াতে তো ও যেরকম আগে ওরকম পয়েন্ট আউট করতো, ওই যে ও দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো কাছে এগিয়ে এসছে, তখন ও নাকি বলছে ও ঘরের ভেতরে এলো কি করে, ওই দেখো ও ঘরে ঢুকে গেছে। এবার এটা যখন ও বলেছে, ওর মায়ের না একটু ভয় লেগেছে। মানে এতদিন অবধি যাকে ও দেখতে পাচ্ছিল, তাকে ঘরের বাইরে দেখতে পাচ্ছিল, ঘরের বাইরেই সেই জিনিসটা হয়তো কিছুটা করে এগিয়ে এগিয়ে আসছে। এবার সেই জিনিসটা সম্ভবত ঘরে ঢুকে এসেছে, যেটা ওর খুব কনসার্নিং লেগেছে। উনি কী করলেন, উনি চারপাশে একবার দেখলেন, তাকে উনি দেখলেন। ওনার মনে তো ভয়টা লাগছে, উনি হয়তো কিছু দেখতে পারছেন না, অ্যাজ ইফ কিছু ফিল করতে পারছেন না, স্টিল ওনার ভয় করছে, কারণ ওর মেয়ে খুব অদ্ভুত বিহেভ করছে। এই জিনিসটা চলার পর আরেকটা যেটা চেঞ্জ এলো ওনাদের জীবনে, ওনাদের প্রত্যেকেরই জীবনে, মানে আমি গ্র্যাজুয়ালি বলছি, এক এক করে বলছি। এই যে নিখিল বাবু, উনি না খুব ভালো মানুষ ছিলেন, খুব সহজ সরল একজন মানুষ, একজন লাভিং ফাদার, একজন লাভিং হাজব্যান্ড, পুরো ফ্যামিলি ম্যান। মানে খুব শান্তশিষ্ট মানুষ, কখনো গলা উঁচু করে কথা বলতেন না, ওনার স্ত্রীকে ভালোবাসতেন, সম্মান করতেন, সব থেকে বড় কথা। আর দ্বিতীয়ত ওনার মেয়ে ছিল ওনার প্রাণ, মানে একদম প্রাণ দিয়ে ভালোবাসতেন তিনি তার মেয়েকে। মানে মেয়ের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়, তাকে সময় দেওয়া, তার সঙ্গে ভালো করে কথা বলা, মানে কখনো গলা উঁচু করে উনি কথা বলেননি, কখনো বকাঝকাও করেননি। রিঙ্কির মা যদি কখনো বকতেন, উনি সেভ করতেন সব সময়, যে ঠিক আছে তুমি ওকে বকো না, যদি টানমোলা হতো, মানে উনি আদর করতেন, মানে উনি খুব লাভিং একজন ফাদার। কিন্তু ওনার মধ্যে চেঞ্জেস আসা শুরু হলো, উনি না খুব আস্তে আস্তে ভায়োলেন্ট হওয়া শুরু করলেন। বাবা উইদাউট এনি রিজন। ওনাদের ফ্যামিলিতে সেরকম কোনো যে ঝগড়াঝাটি চলছে বা কিছু প্রবলেমস চলছে, সেরকম কিন্তু কিছু হচ্ছে না, বাট উনি আস্তে আস্তে খুব ভায়োলেন্ট হলেন। এবং উনি সবসময় বিরক্ত থাকতেন, খুব ইরিটেটেড থাকতেন, মানে সবসময় কপালটাকে কুঁচকে রয়েছেন। হ্যাঁ, কোনো একটা সামান্য বিষয়ে রেগে যাচ্ছে, হ্যাঁ হঠাৎ করে ঝগড়া করতে শুরু করে দিচ্ছে ওনার ওয়াইফের সঙ্গে। এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে কীরকম হলো, উনি ওনার স্ত্রীর গায়ে হাত তোলা শুরু করেন। মানে ঝগড়াটা হয়তো খুব সামান্য বিষয় নিয়ে একটা কোনো কথা উঠলো, সেটা থেকে কথা কাটাকাটিতে চলে গেল, কথা কাটাকাটি থেকে চলে গেল একটা বড়সড় ঝগড়ায়। ঝগড়ার পর উনি ওনার স্ত্রীর গায়ে হাত তুললেন। প্রথম যখন এই ব্যাপারটা ঘটলো, তো অবভিয়াসলি প্রিয়াঙ্কা দেবী খুব মুষড়ে পড়েছিলেন যে এরকম একটা ব্যবহার উনি ওনার স্বামীর কাছ থেকে কখনোই আশা করেন না। বাট এর জিনিসটা হয়েছে, তো একটা বাড়িতে অশান্তি হলে পর যেরকম হয় যে কান্নাকাটি হলো, মানে দুজনের সঙ্গে কথা বলছে না, এটা না আস্তে আস্তে বাড়ছে।
এটা শুরু হলো না স্ত্রীর দিক থেকে, মানে স্ত্রীর গায়ে হাত তোলা, তার সঙ্গে ঝগড়া করা। এবার শুরু হলো নিজের মেয়ের দিকে। মেয়েকে সহ্য করতে পারছে না। অফিস থেকে বাড়িতে আসার পর ওনার প্রধান কাজ ছিল এবং প্রথম কাজ ছিল মেয়েকে পাশে নিয়ে বসা, তার সঙ্গে অনেকটা সময় গল্প করা, তার সঙ্গে খেলা, তাকে সময় দেওয়া, মোট কথা মানে সুন্দর একটা টাইম স্পেন্ড করবে বাবা মেয়ে মিলে। এটা মানে ওনার ছিল আর কি, বাড়ি ফিরে আমি এটাই করব, রুটিন। মানে এটা মানে এমন মনে হতো যে উনি বাড়িতে ফেরেনি ওনার মেয়ের জন্য, যেটা হয় স্বাভাবিক হওয়া উচিত। বাট জিনিসটা হওয়া শুরু করলো কি, উনি বাড়িতে ফিরে যখনই রিঙ্কি বাবা বাবা করে ওনার কাছে আসতো, কোলে বসার জন্য জেদ করতো, কোলে বসতে চাইতো বা কিছু গল্প করতে চাইতো, কিছু একটা শেয়ার করার চেষ্টা করতো, উনি খুব বিরক্ত হয়ে রিঙ্কিকে সরিয়ে দিত। এবার বাচ্চারা তো অত বোঝে না, অনেক সময় ন্যাগিং করে যে বাবা শোনো না, আমার সঙ্গে খেলো না, এরকমভাবে বারবার বলতে থাকে। যখনই রিঙ্কি এই জিনিসটা করতো, উনি গায়ে হাত তোলা শুরু করলেন রিঙ্কির বাচ্চাটাকে। এবং একটা দেখবি যখন বাবা বা মা বাচ্চার গায়ে হাত তোলে বা বাচ্চাকে মারে, পিটুনি দেয় যেটাকে কথা বলা হয়, সেটা না খুব মাইল্ড থাকে। কানটা মুলে দিল, ঠাস করে অল্প করে একটু চাটি মারলো, এরকম ব্যাপারটা থাকে। ব্রুটালি মারে না, একদমই না। আর এরকম একজন চ্যালেঞ্জড মেয়ে, যে কিনা বলতে গেলে সে খুব দুঃখিনী, না দেখতে পায় না অবভিয়াসলি, হ্যাঁ, খুব ইনোসেন্ট একটা মেয়ে। রিঙ্কি একজন বাচ্চা হিসেবে খুব ইনোসেন্ট একটা বাচ্চা। তো তার গায়ে যখন হাত তুলতো ওর বাবা খুব ব্রুটালি, কি বলছিস? হ্যাঁ। তো অবভিয়াসলি ওর মা ব্যাপারটাতে খুব কনসার্ন হয়ে গেল যে এইভাবে কেন মেয়ের গায়ে তুমি হাত তুলছো? ও যদি কোনো অন্যায় করে থাকে তুমি বকা দাও, ঠিক আছে, যদি মারতেও হয়, যদি প্রয়োজন পড়ে একান্তই, তাহলে তুমি নর্মাল চড়চাপাটি দাও বা এরকম কিছু একটা করো, বাট এইভাবে কেন মারছো একটা ছোট্ট বাচ্চাকে? উনি না সরি ফিল করতেন না যে হ্যাঁ ঠিক আছে, ভুল করে আমি মেরে দিয়েছি, মানে এমন উনি ভাব করতেন যে এইটা অবশ্যই করা উচিত ছিল এবং দরকার পড়লে আরেকবার করবো, মানে ডিজার্ভ করে এরকম বাচ্চাটা। তখন ওর মা কি করলো, প্রিয়াঙ্কা দেবী, উনি আর কি রিঙ্কিকে বলে দিল যে বাবা যখন কাজ থেকে বাড়িতে ফিরবে তুমি বাবার কাছে যাবে না। এটা একটা বাচ্চার জন্য খুব খারাপ একটা বিষয় যে আমি কেন বাবার কাছে যেতে পারবো। এবার বাচ্চাটার মনেও একটা ভয় শুরু হলো, বাবা যদি মারে। ও না নিজের মধ্যে একটুখানি কুকড়ে গেল যে বাবার কাছে ও যেত না, বাবা আসলে একটু ভয়ে ভয়ে থাকতো, কারণ বাবাকে প্রত্যেক সময় দেখে এসছে খুব ভালো মানুষ, কাজ থেকে ফিরে আমাদের সময় দেয়, কিন্তু এখন উনি একদম একা বসে থাকেন, কারোর সাথে কথা বলেন না, যদি বলতেও হয় খুব ভালো খারাপ বিহেভ করেন, মারধর করেন, ঝগড়াঝাটি করেন, অশান্তি করেন। তো একটা বাচ্চার পক্ষে সেটা স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব নয়। তো ও বাবার থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখা শুরু করলো। এবং প্রিয়াঙ্কা দেবী নিজেও, উনিও খুব একটা কথাবার্তা বলতেন না, ওনার যতটুকু ডিউটি উনি পালন করে দিতেন, খাবারটুকু দিয়ে দিতেন, চাটুকু তৈরি করে দিয়ে দিতেন, কোনোরকম কনভারসেশনে যাওয়ার চেষ্টা করতেন না। ওনার ভয় ছিল আমি কথা বললেই ঝগড়া শুরু হবে, অশান্তি শুরু হবে, হয়তো আমাকে আবার মারবে, কারণ ওনার গায়ে তো হাত তুলতেন। তো এই জিনিসটা ওনাদের ফ্যামিলিতে না এই ব্যাপারটা শুরু হলো নিখিল বাবুর দিক থেকে। এবার যেটা শুরু হলো, রিঙ্কি ভায়োলেন্ট হওয়া শুরু করলো, বাচ্চাটা। এবার আগেই বলেছিলাম রিঙ্কি বারবার বাড়ির বাইরে বেরিয়ে যেত, এবার বাড়ির বাইরে বারবার বেরিয়ে গেলে মা বাবা বকা দেবে। এবার যখন প্রিয়াঙ্কা দেবী বকা দিতেন, আগে হয়তো বলতো না বেরোতে দাও না, কেন এরকম করছো, যেরকম বাচ্চারা করে বা জেদ করে। এই যে জেদটা খুব ভায়োলেন্ট হওয়া ওর দিক থেকে শুরু হলো, আমি যাবই, বা মানে মাকে আক্রমণ করা, খিমচে দেওয়া, কামড়ে দেওয়া, এই ব্যাপারগুলো ওর মধ্যে দেখা দিতে শুরু করলো। এবার ও যখন চিৎকার করছে, মানে জেদ করছে আমি বাইরে যাব বলে, তখন ও খুব মানে বিশ্রীভাবে চিৎকার করছে, মানে খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে বাচ্চাটা। তো এই ব্যাপারগুলো শুরু হলো। এবার এই জিনিসটা তো শুনে মনে হতে পারে এই যে ভায়োলেন্ট হওয়ার যে ব্যাপারটা বা রেঞ্জটা হয়তো একটু কম, কিন্তু এটা পুরোপুরি ভুল। কেন? এবার বলছি। নিখিলবাবু যখন ভায়োলেন্ট হয়ে যেতেন তখন তো তার একরকম রূপ থাকতো, অন্য সময় না উনি খুব ঝিমিয়ে থাকতেন। কেন? মানে ওনার মানে ওনাকে দেখে মনে হতো ওনার ভেতরে কোনো রকম এনার্জি নেই, উনি মানে ভেতর থেকে পুরোপুরি খালি, আর অতিরিক্ত শান্ত হয়ে থাকতেন। এমনিতে উনি শান্তশিষ্ট সরল মানুষ ছিলেন, বাট নর্মাল কথাবার্তা বলতেন, বাট অন্য সময়
উনি না একদম পুরো সাইলেন্ট হয়ে চুপ করে বসে থাকতেন। এটা ওনার নেচারে ছিল না। উনি নর্মালি স্ত্রীর সাথে কথা বলতেন, রিঙ্কির সাথে কথা বলতেন, এরকম ব্যাপারগুলো থাকতো, বাট উনি ওই ঝিমিয়ে থাকতেন। একদিন কি হয়েছে, রাত্রিবেলা রিঙ্কির মা শুয়ে রয়েছে পাশাপাশি, মানে অনেক সময় হয় না এমনি ঘুমোচ্ছে না, জাস্ট রেস্ট করছে আর কি, সেরকম রিঙ্কি আর রিঙ্কির মা পাশাপাশি শুয়ে রয়েছে। আর নিখিলবাবু ওরকম জানলার কাছে একটা চেয়ারে চুপচাপ বসে রয়েছেন, ওরকম সাইলেন্টভাবে, মানে ওনার মধ্যে যেন কোনো এনার্জি নেই, এরকম অ্যাজ ইফ প্রায় একটা পুতুলের মতন উনি চুপচাপ বসে রয়েছেন। সেই সময় এবার রিঙ্কির একটা স্বভাব বলি, এবার বাচ্চারা অনেক সময় হয় কি, মা বাবা ঘুমিয়ে থাকলে না তাকে একটু বিরক্ত করে, অনেক সময় একটু আদরও করে। এবার রিঙ্কির এই স্বভাবটা ছিল, ও কী করতো, মানে বাবা বা মা যখন হয়তো দেখতো যে পাশে ঘুমোচ্ছে, ও গিয়ে মায়ের মাথায় একটু হাতটা বুলিয়ে দিল, অনেক সময় গালে গাল লাগিয়ে শুয়ে থাকতো, আদর করতো, এই জিনিসটাও করতো আগে থেকেই। তা উনি দেখলেন রিঙ্কি উঠলো পাশ থেকে, মানে মায়ের পাশ থেকে উঠে ওর মায়ের মুখের সামনে একেবারে মুখ নিয়ে নাকটা ঠেকিয়ে রয়েছে। এবার এটা ও প্রায় করে, তো সেই জিনিসটাতে কিছু ব্যাপার নেই, ও গালে গাল ঠেকালো, যেরকম আগে ঠেকাতো গালে গাল ঠেকালো, এবার হাত দিয়ে মুখের মধ্যে মানে কাইন্ড অফ আদর করছে, এরকম হাতটা বোলাতে আমার বলতে অদ্ভুত লাগছে, ওইটুকুনি বাচ্চা মেয়ে মায়ের মুখে হাত বোলাচ্ছে, চোখের ওপর হাত বোলাচ্ছিল। এবার হয় অনেক সময় করে, এবার ওনার মানে প্রিয়াঙ্কা দেবী যে, উনি হয়তো জেগেও ছিলেন, ওই বাচ্চা আদর করছে, উনি হয়তো ওই জিনিসটাকে এনজয় করছেন, ভালো লাগছে, ওনার চুপচাপ শুয়ে রয়েছে। ওর মায়ের চোখের মধ্যে এইভাবে হাতটা ঢুকিয়ে দিল, আঙুলগুলো ঢুকিয়ে দিয়ে চোখটাকে একটানে বের করে দিয়ে। কি বলছিস? ইয়েস, এটা উনি চোখের সামনে দেখছেন নিখিলবাবু, আর ওর মা তো তারস্বরে চিৎকার করছে, অবভিয়াসলি, মানে চোখ উপড়ে নিয়েছে বাচ্চাটা, রিঙ্কি ছোট্ট মেয়ে, আর অত শান্ত একটা মেয়ে ছিল, ইনোসেন্ট একটা মেয়ে, মায়ের চোখের মধ্যে হাত দিয়ে চোখ উপড়ে নিয়ে এসে, এবং এখানে শেষ নয়, এখানে শেষ হলে হয়তো তাও একটা ব্যাপার ছিল, আমি জানি না, এটা প্রচণ্ড ক্রিপি ব্যাপার। স্টিল নিখিলবাবু দেখলেন চোখটা তুলে নিয়ে এলো, ওর মা চিৎকার করে উঠে বসেছে, আর রিঙ্কি ওই যে আইবলটা ওর হাতে ছিল, মায়ের আইবলটা টফির মতো টুক করে মুখে ফেলে দিল। প্রচন্ড ক্রিপি, এটা মারাত্মক। আমি যখন শুনেছিলাম না, আমি অনেকক্ষণ আউট অফ নোওয়্যার। আচ্ছা, ও তো আদর করছিল ওর, এটা আগেই করতো আর কি, এবার সেই কারণে উনি আগে থেকে কনসার্ন হয়নি যে ও কিছু একটা করতে চলেছে বা কিছু। এই জিনিসটা হওয়ার পর ওর মা তো চিৎকার করছে তারস্বরে, আর ওর মেয়েকে দেখে, ওর মেয়ে জিনিসটা খেয়ে নেওয়ার পর অদ্ভুত দৃষ্টিতে নিখিলবাবুর দিকে তাকিয়ে আছে, যেন ও বলতে চাইছে, মানে এক্সপ্রেশনটা এরকম, মানে দেখলে তো আমি কি করতে পারি, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে ওর দিকে তাকিয়েছিল। এবং রিঙ্কি কিন্তু চোখে দেখতে পায় না, সেই কারণে ও চোখে চোখ কিন্তু রাখতে পারে না। ওই প্রথম উনি দেখলেন রিঙ্কি ওর বাবার দিকে চোখে চোখ রেখে ওই এক্সপ্রেশনটা দিচ্ছে। এই জিনিস প্রচন্ড ক্রিপি। তো এই জিনিসটা উনি যখন দেখলেন, তখন না ওনার মধ্যে যে চেঞ্জেসগুলো এসেছিল, নিখিলবাবুর কথা বলছি, এই যে ভায়োলেন্ট হয়ে যেতেন উনি, এবার উনি না নিজেও কোথাও একটা বুঝতে পারতেন যে ওনার মধ্যে চেঞ্জেস আসছে, উনি কিছু একটা ভুল করছে। তো উনি না মাঝে মাঝে যখন স্বাভাবিক থাকতেন, তখন না উনি খুব সরি ফিল করতেন, সে কারণেই উনি চুপচাপ থাকতেন। এই জিনিসটা হওয়ার পর ওনার না হঠাৎ করে সম্বিত ফিরে এলো যে মানে এমন কিছু আমার ঘরের মধ্যে চলছে যেটা খুব 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 খারাপ। এবার তখন ওরা এমার্জেন্সি যা করার দরকার, ওর মায়ের চিকিৎসার জন্য সবাইকে ডাকা হলো, মানে আশপাশে হেল্প করার জন্য ডাকা হলো। তো সেইটা আমি আর এলাবোরেট করে কিছু বলছি না। তো পুলিশ কেসও তো হবে, আই গেস। পুলিশ কেস কিভাবে হবে, বাচ্চা করেছে তো, এটা অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখা হবে। তো এই জিনিসটা হলো, ওর মা হসপিটালে ভর্তি, রিঙ্কি রয়েছে ঘরে ওর বাবার সঙ্গে। এবার সেই সময় এই ধরনের জিনিসপত্র কিন্তু চলছেই, দুজনের মধ্যে অশান্তি হচ্ছে, আর রিঙ্কি আরও মানে দিন দিন আরও বেশি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, কিছু একটা করবার চেষ্টা করছে, বারবার এই জিনিসটা করছে। তো এর মধ্যে এই জিনিসগুলো আর আমি মানে খুব বেশি রিপিট করছি না, এই জিনিসগুলো কিন্তু চলছিল। এবার একটা টাইমে ওর মার তো একটা চোখ নষ্ট হয়ে গেল পুরোপুরি। ওর মা যখন বাড়িতে এলো, ওর মা তো খুব মানে
কী বলবো শকড হয়ে গেছে না, যত না উনি চোট পেয়েছেন ফিজিক্যালি, তার থেকেও বেশি চোট পেয়েছেন উনি মেন্টালি। যে ওনার মেয়ে, এইটুকুনি একটা মেয়ে, এত ইনোসেন্ট একটা ভালো মেয়ে, সে আমার চোখ খুবলে খেয়ে নিয়েছে। ঠিক আছে, তো উনি যখন এলেন অবভিয়াসলি উনি ওনার মেয়ের থেকে না দূরত্ব বজায় রাখছেন, ভয়। আর বলেও দিয়েছিল সবাই যে তুমি মেয়ের কাছে যাবে না, হয়তো ওর মাথায় কিছু সমস্যা হওয়া শুরু হয়েছে। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস যেটা হলো, এই যে ওর সাইকোলজিক্যাল যে চেঞ্জেসগুলো আসা শুরু হয়েছিল রিঙ্কির মধ্যে, এর জন্য একজনের সাহায্য উনি নিয়েছিলেন, মানে নিখিলবাবু। কার সাহায্য নিয়েছিলেন? মানে ওনার তো খুব বেশি জানাশোনা নেই, একজন কি বলবো মধ্যবিত্ত ঘরের, নিম্ন মধ্যবিত্ত ঘরের একজন মানুষ, একজন গেটকিপারের উনি কাজ করেন, খুব বেশি ওনার চেনা পরিচিতি নেই। তো ওনার বাড়িতে এই যে প্রবলেমসগুলো চলছিল, উনি জানিয়েছিলেন ওনার অফিসেই, মানে আমি যেই অফিসেই কাজ করতাম সেই অফিসে, যেই ব্রাঞ্চে উনি গেটকিপার ছিলেন, সেখানকার যিনি ম্যানেজার তাকে বলেছিলেন, কারণ উনি অনেকদিন ছুটি নিয়েছিলেন এইসব অশান্তির জন্য, তারপরে ওর মায়ের যে কেসটা হলো এটার পর অনেকদিন উনি ছুটি নিয়েছিলেন। তো উনি প্রায় মানে ফোন করে খোঁজ টোজ নিতেন। ইতিমধ্যে লকডাউন পড়ে গেছে, এই যে চোখের ব্যাপারটা হলো এরপরে কিন্তু লকডাউন পড়ে গেল হুট করে। তো লকডাউনের এই টাইমটার আগে, ঠিক আগে বিষয়, যখন উনি ছুটিটা নিয়েছিলেন তখন উনি এই ম্যানেজারকে শেয়ার করেছিলেন যে দেখুন আমার বাড়িতে এই ঘটনা ঘটছে, যে কারণে আমি আসতে পারছি না, আমাকে কামাই করতে হচ্ছে। তো তারপরে উনি বললেন কি, মানে যেই ম্যানেজার যিনি ছিলেন, তো তিনি সাজেস্ট করলেন কি একজন সাইকোলজিস্টকে দেখাতে, অবভিয়াসলি যিনি চাইল্ড সাইকোলজি ভালো বুঝতে পারে, তার সঙ্গে রিঙ্কির একটুখানি মানে কি বলবো কনভারসেশন করান, তাহলে উনি বুঝতে পারবেন, যে ডায়াগনোসিস করতে পারবেন কি অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে। তো উনি কি করলেন যে ঠিক আছে, মানে লকডাউন তো পড়ে গেছে, তাহলে একটা কাজ করি, আমি ওনাকে নিয়ে চলে আসি, আমার গাড়ি আছে, আমি গাড়িতে করে ডক্টরকে নিয়ে চলে আসি। ম্যানেজার উনি ওনার পরিচিত যিনি সাইকোলজিস্ট ছিলেন তাকে নিয়ে এসছে রিঙ্কিকে দেখাবে বলে। এবার রিঙ্কির মা ততদিনই তো চলে এসছে হসপিটাল থেকে। এবার উনি তখন আর কি রিঙ্কির সঙ্গে অবভিয়াসলি থাকতেন না, অন্য আরেকটা ঘরে ওনাকে সেপারেটলি রাখা হয়েছিল, উনি বিশ্রাম করতেন। তো ব্যাপারটা কি হয়েছিল, রিঙ্কি বসে আছে খাটে, মানে ওরা যখন এসছে সেই ঘটনা বলছি, রিঙ্কি বসে আছে খাটে, রিঙ্কির পেছন দিকে দেওয়াল, এবং রিঙ্কির অপোজিটে চেয়ারে বসে রয়েছে ডাক্তারের পেছনে দাঁড়িয়ে রয়েছে নিখিলবাবু এবং ম্যানেজার। ওনারা যখন কথা বলছেন, রিঙ্কি চুপ, মাথা নিচু করে কথা বলছে, উত্তর দিচ্ছে, উত্তর হয়তো দিচ্ছে কি দিচ্ছে না সেটা অতটা আমি ডিটেল আমি জানি না, হয়তো উনি কোয়েশ্চেন করছেন, অ্যান্সার দিচ্ছে, ও চুপচাপ বসে রয়েছিল এভাবে। কারেন্ট চলে গেল, হুট করে কারেন্ট চলে গেল, মোমবাতি জ্বালানো হলো, মোমবাতি বা হারিকেন যাই হোক না কেন সেটা জ্বালানো হলো, তখনও কিন্তু চলছে কনভারসেশন, মানে ডক্টর তখনও কথা বলছেন। লকডাউন সবে পড়েছে, এটা সবে পড়েছে। তো এই জিনিসটা যখন হচ্ছে, কথা বলছে, একটা সময় ডক্টর জিজ্ঞেস করলো যে তুমি কার সঙ্গে কথা বলো, এটা জিজ্ঞেস করেছে। তারপর জিজ্ঞেস করছে এই বাড়িটা কার, তুমি যে বলছো এই বাড়িতে আমাদের অমুকজন থাকতে দিয়েছে, এ বাড়িটা কার। রিঙ্কি কোনো কথা বলছে না, চুপ করে মানে মাথাটাকে নিচু করে বসে রয়েছে। বারবার এই কোয়েশ্চেনটা যখন করছে তখন রিঙ্কি বলছে দেখবে বলছে তুমি তাকে দেখাতে পারবে যার এই বাড়িটা। এবার রিঙ্কি নাকি একবার চোখটা তুলে আবারও একজন দৃষ্টিহীন বাচ্চা ডাক্তারের সঙ্গে আই কন্ট্যাক্ট করলো, জাস্ট ফর আ সেকেন্ড। এবার ওটা কোইন্সিডেন্টালও হতে পারে, বাট এখানে একটা বাট আছে। কেন? ও চোখ মানে আই কন্ট্যাক্ট করলো, আবার চোখটা নামিয়ে নিল। এবার ডক্টর, নিখিলবাবু এবং ম্যানেজার তিনটে মানুষ একসাথে দেখছে। আমি কি বললাম, কারেন্ট চলে গিয়েছিল এবং ঘরে একটা বাতি জ্বলছে, মোমবাতি ওর হারিকেন কিছু একটা। এবার রিঙ্কির যে ছায়াটা ওর পেছনের দেওয়ালে পড়েছে। এবার তিনজনই দেখতে পাচ্ছে সামনের দিক থেকে রিঙ্কির যে ছায়াটা পড়ছিল আগে থেকে, তার পেছন থেকে আরেকটা ছায়া উঠছে, বড় হচ্ছে জিনিসটা। আচ্ছা, প্রথমে ওদের মনে হয়েছিল রিঙ্কির ছায়াটাই বড় হচ্ছে কোনো কারণে, কারণ ওই আগুনটা কাঁপছে, অনেক সময় বড় ছোট হয়, ওনারা ফার্স্টে তাই মনে করছেন। বাট ওনারা লক্ষ্য করলেন রিঙ্কির পেছন থেকে কালো মতো কিছু একটা, প্রথমে ওনারা ভেবেছিলেন ছায়া, বাট ইট ওয়াজ নট ছায়া, কালো মতো কিছু একটা উঠছে এবং আস্তে আস্তে জিনিসটা বড় হচ্ছে, এবং বড় হয়ে একটা মানে খুব কি বলবো মাস্কুলার কোনো একটা মানুষের মতন একটা
অবয়ব নিল এবং একটা অদ্ভুত আওয়াজ ওরা তিনজনে শুনতে পেল, মানে একটা গড় গড় করতে থাকে, মানে কোনো হিংস্র পশু বা কুকুর টাইপের যে একটা টাইপের একটা আওয়াজ করে না, গ্রাউলিং সাউন্ড, ওরা তিনজনেই শুনতে পেয়েছে। আর ছায়াটাকে বড় হতেও দেখেছে, ছায়াটা আস্তে আস্তে বড় হচ্ছে আর ওই জিনিসটা ওরা শুনতে পাচ্ছে। এই জিনিসটা যখন ওরা শুনলো বা এক্সপিরিয়েন্স করলো, ঠিক তখন আরেকবার রিঙ্কি ওদের তিনজনের দিকে আই কন্ট্যাক্ট করলো এবং বলল, দেখলে? ওকে, খুব ক্রিপি এই ব্যাপারটা। আমি যখন শুনেছিলাম আর প্রচণ্ড ক্রিপি লেগেছিল। এই জিনিসটা হওয়ার পর ওর ডাক্তার তো চেয়ার ফেলে উঠে গেছে ওই জিনিসটা চোখের সামনে দেখে। উঠে উনি বাড়ির বাইরে চলে এসছেন, ম্যানেজারকে বলছে আমি এখানে থাকবো না। ওর ম্যানেজারও তো ফেটে গেছে, ওনারও বলছেন না ঠিক আছে চলো বেরিয়ে যাই এখান থেকে। ওনারা আর কোনো কথাই বলেননি নিখিলবাবুর সঙ্গে, ওনারা গাড়ি নিয়ে দে দৌড় আর ওখানে থাকেইনি। এবার নিখিলবাবু জিনিসটা দেখেছে, এবার উনি যে মেয়ের কাছে যাবেন তাকে কিছু একটা বলবেন, ওনার নিজের সেই সাহস হচ্ছে না। উনি মেয়েকে ঘরে বন্ধ করে উনি বাইরে বসে রয়েছেন। এই জিনিসটা ওখানে গেল, মিটে গেল। এরপর ব্যাপারটা কি হলো, ওদের তিনজনের মধ্যে তো এই অশান্তি চলছিলই। এবার উনি নিখিলবাবু কী করতেন, আর বাড়িতে উনি থাকতে পারতেন, বাড়ির বাইরে বাইরে ঘুরতেন। স্ত্রী ওরকম অসুস্থ, ওনার একটা চোখ ওরকম অপারেশন হয়ে বাদ চলে গেছে, রিঙ্কি ওরকম অদ্ভুত বিহেভ করছে, বাট উনি বাড়িতে থাকতে পারতেন। ওনার মানে উনি থাকলে ওরকম আবার ভাইলেন্ট হয়ে পড়তেন, কখনো ওরকম প্রচণ্ড ডিপ্রেশন ওনাকে ঘিরে ধরতো, হতাশা ঘিরে ধরতো, ওনার সুইসাইডাল টেন্ডেন্সি হতো। মানে ওনার মনে হতো যে আর আমি থাকবো না, এবার নিজেকে শেষ করে দেবো। মানে ওনার মধ্যে তো হতাশা কাজ করছে না, এত কিছু ঘটছে ওনাদের সঙ্গে, উনি সামলাতে পারছেন না। তার ওপর লকডাউন পড়ে গেছে, কোথাও উনি যেতে পারছেন না, কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না, মানে প্রচণ্ড চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এর মধ্যেই এবার কি হতো, যদিও লকডাউন পড়েছে, প্রচুর মিমস এবং কি বলবো ভাইরাল ভিডিও তখন এসেছিল যে লোকজন বাড়ির বাইরে গিয়ে চা খাচ্ছিল। হ্যাঁ, খাবো না আমরা চা, এক্স্যাক্টলি। এবার ওটা তো এক জায়গাকার জিনিস ভাইরাল হয়েছে, বাট অনেক জায়গাতে এই জিনিসটা হচ্ছিল। লোকজন বারণ করা সত্ত্বেও জায়গায় জায়গায় গিয়ে আড্ডা মারছে বা চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছে। তো ওনারাও করতেন, নিখিলবাবুও করতেন, কারণ ওনার বাড়িতে থাকতে ভালো লাগতো না। তো উনি এরকম প্রায় এরকম থাকতেন। তো এবার পাড়ার যত লোক রয়েছে তাদের সাথে গল্প করতেন, এবার তারাও তো জিজ্ঞেস করতে যে তোমার বাড়ির কী খবর। এবার ওনার স্ত্রীর সঙ্গে এটা হয়েছে, এটা অনেকেই সবাই প্রায় জেনে গেছে। তো যা জিজ্ঞেস করতো যে কেন এরকম হলো, রিঙ্কি এরকম কেন করলো, তো বাচ্চা মেয়ে, ওদের সাথে কি ঝগড়া হয়েছিল। এবার মানুষের যেরকম কিউরিয়াসিটি থাকে, এবার এই জিনিসটা হতে হতে একজন নাকি বলেছিল তোমরা ওই বাড়িতে আছো কি করে, বাড়িটা তো ভালো না, বাড়িটা ভালো না। বলেছে প্রথম একজন বললো কেউ, এর আগে কিন্তু কারোর থেকে কিছু শোনেনি। ওরা যা ফেস করছে ওরা নিজেদের মতো ফেস করছে। এবার উনি বলছে, মানে যেই লোকটা এই কথাটা বলছে, বাড়িটা তো ভালো না, বাড়িটার তো ব্যাপার আছে, এরকম বলেছে। কি ব্যাপার জিজ্ঞেস করেছে নিখিলবাবু। তখন মানে সেই মানুষটি বলছেন যে এখানে না দুটো ফ্যামিলি থাকতো, যে যাদের বাড়িটা অ্যাকচুয়ালি যাদের তৈরি করা তারা নাকি খুব অদ্ভুত ছিল। কীরকম, তাদের বাড়ির যে কর্তা, মানে যে পুরুষ যিনি ছিলেন, তিনি না খুব অদ্ভুত ছিলেন। তিনি খুব সাইলেন্ট মানুষ ছিলেন। সাইলেন্ট মানুষ কীরকম, কারোর সঙ্গে কথা বলতেন না, এবং বাড়িতে মানে ওনার কোনো রকম সে ছিল না, ওনার কোনো রকম পাওয়ার ছিল না। হি ওয়াজ ভেরি পাওয়ারলেস পারসন। আর বাড়িতে 3 জন মহিলা ছিল, ওনার স্ত্রী এবং ওনার 2 মেয়ে। এবং এই যে 3 জন মহিলা, তারা না অদ্ভুত অদ্ভুত নাকি কিছু কাজ করতো। এবার পাড়ার মধ্যে কিছু তো গুজব রটে, কিছু মানে কি বলবো পরনিন্দা পরচর্চা যেটাকে বলা হয়, পিএনপিসি, সেই জিনিসটা হতো। এবং সেটার ভিত্তি ছিল, এমন নয় যে ভিত্তিহীন কিছু একটা ব্যাপার নিয়ে লোকজন আলোচনা করছে, তা নয়। তারা অদ্ভুত কীরকম ছিল, তা মানে বাকি প্রতিবেশীদের মতে তারা নাকি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন। মানে তারা ওই 3 জনকে ডাইনি বলে মানে অপবাদ দিত। অপবাদ বলতে গেলে কানাঘুষো ছিল, যে ওরা তো তারা খুব একটা বাচ্চা ছিল না, ছেলে মেয়ে মানে মেয়ে দুটোর বয়স মোটামুটি 18-19-এর কাছাকাছি, আর মহিলাটা তো তার থেকে বড়ই অবভিয়াসলি। তো এই 3 জন নাকি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন এবং তারাও খুব অদ্ভুত বিহেভ করতেন, কারোর সঙ্গে কথা বলতেন না,
অদ্ভুত জিনিসপত্র নিয়ে ঘরে ঢুকতেন, হয়তো দুটো বড় বালতি করে মুরগি নিয়ে ঢুকছে বাড়িতে, ঠিক আছে। বাড়ির বাইরে নাকি হাড়গোড় পড়ে থাকতো, অদ্ভুত চ্যান্টিংসের আওয়াজ আসতো, এরকম ব্যাপার কিছু ওদের ঘরে চলতো। তো কেউ সেই কারণে পাড়া প্রতিবেশীরাও না ওদেরকে অ্যাভয়েড করে চলতো, কেউ কথা বলতো না ওদের সাথে, ওরাও কথা বলতো না, পাড়ার কেউই ওদের সাথে কথা বলতো না। তো এই জিনিসটা হয়ে যাওয়ার পর একদিন কি হলো, এবার মানে এই 3জন যে ফ্যামিলি, 4জনের যে ফ্যামিলি, খুব মানে কি বলবো, কথা কাটাকাটি চলতো, ঝগড়া অশান্তি চলতো। আর এই যে 3জন মহিলা ছিল, ওনাদের বয়সের তুলনায় ওদের দেখতে খুব বুড়ি লাগতো। যে 18-19 বছরই বয়সের যে মেয়ে দুটোর কথা বললাম, যারা বোন আর কি, তাদের বয়সকে দেখতে লাগতো মোটামুটি 50-55 এরকম দেখতে লাগতো। চুল পাকা ছিল, স্কিনে তোর রিঙ্কলস পড়ে গিয়েছিল, দাঁত নড়বড়ে হয়ে গিয়েছিল, এরকম ব্যাপার ছিল। হ্যাঁ, আর ওরা খুব নোংরা থাকতো। তো ওদের বাড়ির বাইরে প্রত্যেকেই বাড়ির বাইরে ময়লা টয়লা ফেলে। এবার ময়লা যখন ফেলে সেটার একটা না কায়দা থাকে। আমরা সাধারণ মানুষ যেরকম কোনো কিছু নোংরা জিনিস বা যেগুলো পার্সোনাল নোংরা জিনিস, সেগুলো ফেলার জন্য আমরা প্যাকেট করে ফেলি। মানে আমি বলতে চাইছি এই যে ইউজড প্যাড, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এইগুলো তো আমরা প্যাকেট করে প্রপারলি ফেলি যাতে দেখতে খারাপ না লাগে, মানে দেখতে জন্য কি একটা হাইজিনের তো ব্যাপার রয়েছে, সেইগুলো। এবার ওরা নাকি বাড়ির বাইরে এই জিনিসগুলো ফেলে রাখতো। এবং এটা খুব অদ্ভুত বলবো না, নোংরা ব্যাপার, সেটা হচ্ছে অনেকে এই যে বাজারে যে প্যাডস কিনতে পাওয়া যায় সেগুলো অনেকে ইউজ করেন, অনেকে কাপড় ইউজ করে এবং সেটাকে খুব পরিষ্কারভাবে মেনটেন করতে হয় হাইজিনিক্যালি। কিন্তু ওরা সেটা করতো না, ওরা যেই কাপড় ইউজ করতো যেমন তেমনভাবে ফেলে দিত। মানে এরকম রক্তমাখা কাপড় বাইরে ফেলে দিত এবং সেই কীরকম বিচ্ছিরিভাবে পড়ে থাকতো। কুকুর বেড়াল যেগুলো, ওরা ওই জিনিসগুলো নিয়ে টানাটানি করতো, পাড়ার এদিক ওদিক ছড়িয়ে দিত। এবার কুকুর থরি না হাইজিনিক, ওরা এমন তো নয় যে যেখানে যেটা আছে সেটা নিয়ে থাকবে, মানে ছড়িয়ে দিত ব্যাপারটাকে আর কি। অনেকবার কমপ্লেন করা হয়েছিল। এবং নট অনলি ইউজড প্যাড বা এই পিরিয়ডস ব্লাডের কথা বলছি, ওদের ওখানে পটি মাখা যে কাপড় সেগুলোও পরে থাকতো। কি বলছি? এবার ওদের বাড়িতে কোনো বাচ্চা নেই, যদি ছোট বাচ্চা থাকতো তাহলে এটার এক্সপ্লেনেশন ছিল যে হ্যাঁ, ছোট বাচ্চার কাঁথা বা কিছু একটা হাগিস টাইপের কিছু একটা রয়েছে যেখানে বাচ্চাটা পটি করে, সেটা ফেলে। বাট এরা তো সবাই অ্যাডাল্ট, ওটা কোথা থেকে আসছে, কার আসছে? ঠিক আছে, এই জিনিসগুলো বাইরে ফেলে রাখতো, পাড়া থেকে কমপ্লেন যেত, ওরা কোনো রকম কনভারসেশনেই যেত না। মানে তুই যদি কোনো কমপ্লেন করিস, হয় সেটা মানে কিছু একটা তো কনভারসেশন হবে। ওরা নাকি চুপচাপ শুনতো, ফ্যাল করে তাকিয়ে থাকতো। হঠাৎ মানে অনেকক্ষণ বলার পর খুব বেশি হলে হয়তো দুটো গালাগাল দিয়ে ভেতরে চলে যেত, আর কিছু কথা বলতো না। তো এই জিনিসটা অনেক বছর ধরে ওরা ছিল, এই জিনিসগুলো করতো। করার পর ওরা একদিন মানে কোনো কারণ ছাড়াই, কেউ জানে না কেন, কারণ হয়তো কিছু ছিল বাট পাড়া প্রতিবেশী কেউ জানে না, ওরা একদিন হুট করেই রাতারাতি ঘর ছেড়ে চলে গেছিল। তারপরে আরেকটা ফ্যামিলি আসে, বাবা মা এবং একটি মেয়ে। মানে বাড়িটা বেঁচেই চলে গেছে? বেঁচে দিয়েছে নিশ্চয়ই, ওই জন্য কেউ অন্য একজন এসছে। তো তারা যখন এলো, খুব সুন্দর ফ্যামিলি, খুব নর্মাল ফ্যামিলি। তারা সবার সাথে কথাবার্তা বলতো, বাচ্চাটা খেলতো পাড়ায়, ওর বাড়ি যেত, খুব স্বাভাবিক সুন্দর একটা ফ্যামিলি ছিল। কিন্তু তারপরে যেটা ওরা লক্ষ্য করা শুরু করলো, এই যে বাবা মা যে দুজন ছিলেন, তারা না মেয়েটাকে অসম্ভব অত্যাচার করা শুরু করলো। আচ্ছা। হ্যাঁ, প্রথমে তো তাদের একেবারে নয়নের মণি যেরকম হয়, নিজের মেয়ে, মানে ভালোবাসা বল, শাসন বল, সব কিছু নিয়েই একটা সুন্দর ফ্যামিলি। কিন্তু তারা লক্ষ্য করা শুরু করলো ওই মেয়েটিকে দুজনে মিলে প্রত্যেক দিন অকথ্য অত্যাচার করতো, পেটাতো মানে ব্রুটালি পেটাতো। আর মেয়েটা চিৎকার করে কান্নাকাটি করতো। পাড়ার লোক এসে বলতো, কেন আপনার এরকম মেয়েটাকে এরকমভাবে মারছেন কেন? ও যদি কিছু অন্যায় করেই থাকে, ছোট্ট একটা মেয়ে, ওকে এইভাবে কেউ মারে? হ্যাঁ, বোঝান, এইভাবে কেউ মারে নাকি? এরকম করতো। ওই বাড়ির বাইরে যে বললাম না, উঠোন টাইপের ছিল, ওখানে নিয়ে ফেলে পেটাতো মেয়েটাকে। তারপর যেটা হওয়া শুরু করলো, ওরাও নাকি ব্ল্যাক ম্যাজিক করা শুরু করেছিল ওই যে বাবা মা। এবং তারপর একটা খুব খারাপ ঘটনা ঘটে, তারা নাকি নিজেদের ওই মেয়েকে মেরে ফেলেছিল বলি হিসেবে, বলি দিয়েছিল মেয়েটাকে। মানে বোঝাতে পারছি ব্যাপারটা কি করেছিল? বাড়িতে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো,
ওই যে বাচ্চা মেয়েটিকে ওরা নাকি মানে অ্যাকচুয়ালি গলার নলি কেটে ফেলে রেখেছিল বাড়ির মাঝখানে, ঘরের মধ্যে। অনেক দিন পর যখন বৃষ্টি গন্ধ বেরোচ্ছে, কমপ্লেন করছে, কোনো রকম তো এক্সপ্লেনেশন নেই। এবার লোকজনের সন্দেহ হওয়া শুরু করলো যে মেয়েটার তো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, বাচ্চাটা তো এর আগে খেলে খেলে বেড়াতো, ওর বাড়ি যেত, তারপরে ওর ওপর যে মারধর করা হতো, ও কান্নাকাটি করতো, কথা বলতো, মেয়েটা পুরো সাইলেন্ট, স্টপ, মেয়েটার কোনো রকম আওয়াজ পাওয়া যাচ্ছে না। আর বাড়িতে ওরকম বৃষ্টি গন্ধ বেরোচ্ছে, ওরা দুজনও বাড়ির থেকে বেরোচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে বাড়িতে আছে কেউ। মানে কেউ থাকলে তো বোঝা যায়, লাইট ফাইট জ্বলে, নড়াচড়া করলে আওয়াজ আসে, সেই জিনিসটা হচ্ছে, বোঝা যাচ্ছে বাড়িতে কেউ আছে, বাট মেয়েটার আওয়াজ পাওয়া যাচ্ছে না এবং বৃষ্টি গন্ধ বেরোচ্ছে। তো পাড়ার যে ছেলেটা লোকেরা, তারা জোর করেই একদিন ঢুকেছে এবং ঢুকে অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছে। ঘরের ঠিক মাঝখানে, মানে ঘরের প্যাটার্নটা ছিল মাঝখানে, ওই বসার ঘর টাইপের একটা ছিল, আর তার চারপাশে রান্নাঘর, দুটো শোয়ার ঘর, এরকম টাইপের ঘিরে টাইপের ছিল। ওই যে মাঝখানের যে বড় বসার ঘরটা, ওর ঠিক মাঝখানে বাচ্চাটার শবদেহ পড়ে রয়েছে, অনেক দিন ফুলে, মানে পড়ে থাকার জন্য ফুলে গেছে জিনিসটা, পচা গন্ধ বেরোচ্ছে, এবং দেখবি মৃতদেহ ফুলে যাওয়ার পর একটা লিকুইড ছাড়া শুরু করে, যেটা থেকে মেইনলি বৃষ্টি গন্ধটা বেরোয়। ওরকম লিকুইড পুরো চারদিকে ছড়িয়ে রয়েছে, পোকা লেগে গেছে, পিঁপড়ে হয়ে গেছে, ম্যাগেটস হয়ে গেছে, বাচ্চাটা ওভাবে পড়ে রয়েছে। এবং বাবা মা দুটো, বাচ্চাটার সব দেহর দুপাশে দুজন বসে রয়েছে, দুজনের দিকে তাকিয়ে বসে রয়েছে, মানে জাস্ট পুতুলের মতো দুজনের দিকে তাকিয়ে বসে রয়েছে। এই যে এতক্ষণ ধরে পাড়ার লোক দরজা পেটাচ্ছে, দরজা ভেঙে ঢুকে গেছে, ওদের মধ্যে কোনো রকম হেলদোল নেই, ওরা ওরকমভাবে বসে রয়েছে। তো এই জিনিসটা নিয়ে প্রচুর কেস টেস হয়েছিল, ওদের দুজনের জেলও হয়ে গিয়েছিল। তারপরে কি হয়েছিল এক্স্যাক্টলি তো আমার জানা নেই। আমাকে একটা কথা বল, এই বাড়িতে এরকম টাইপের জিনিসপত্র ঘটেছে, এত ব্রুটাল জিনিসপত্র ঘটেছে, তাহলে এরা যখন এলো, তারা কোনো ব্যাকগ্রাউন্ড চেক বা এইসব, বা যে এনেছে, ধর কোনো ব্রোকার এনেছে বা কিছু করেছে, কিছু না কিছু তো জিনিসপত্র জানতে পারতো ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু এই যে ঘটনাটা আমি বললাম, এই ব্ল্যাক ম্যাজিক করে মেয়েটিকে বলি দিয়েছিল, এটা ঘটেছিল অনেক দিন আগে, প্রায় 30 বছর আগে ঘটেছিল, 1990s এর দিকটা। হ্যাঁ এক্স্যাক্টলি। যে কারণে তখনকার দিনে সম্ভবত রাজনৈতিক কিছু একটা টানাপোড়েন চলছিল, যে কারণে এই যে কি বলবো, কলকাতার পার্শ্ববর্তী এলাকার যে একটু আউটস্কার্টসের যে ঘটনাগুলো চাপা পড়ে গিয়েছিল। হয়তো লোকাল নিউজে কিছু একটা বেরিয়েছিল, জানা নেই, কিন্তু ব্যাপারটা খুব একটা হাইলাইট হয়নি, খুব একটা কি একেবারেই হাইলাইট হয়নি, কারণ এইরকম একটা ঘটনা যথেষ্ট মানে কি বলবো, সাড়া ফেলে দেওয়ার মতো একটা ব্যাপার, কিন্তু জিনিসটা চাপা পড়ে গিয়েছিল। আর তার মাঝখানে কেটে গেছে 30টা বছর। এই 30টা বছরের মধ্যে প্রচুর সময় দেখ, মানে এগুলো রিচুয়ালিস্টিক ব্যাপার স্যাপার, মানে খুবই বাজে নেগেটিভ একটা ব্যাপার খুব। এবং বাবা মা নিজের মেয়েকে হত্যা করেছে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে তখন কমিউনিস্ট গভর্নমেন্ট ছিল। হ্যাঁ রাইট। আর এই জিনিসটাকে এস্টাবলিশ ওরা বা কি বলবো এন্টারটেইন করতো না, অবশ্যই না। এবং ঠিকই বলছিস, সেজন্য হয়তো চেপে দিতে পারে, একেবারেই তাই চেপে দিয়েছিল। তো এবার পাড়ার যারা নেতা গোছের যারা রয়েছে, তারাও নিশ্চয়ই পার্টিকুলার একটি পার্টির, যার কথা তুই বলছিস, তো তারাও জিনিসটাকে এন্টারটেইন করেনি, ওটাই ছিল যে কারণে এই যে কি বলবো, পাড়ার নাম, লোকালিটির নাম খারাপ হবে। তারপর এই যে একটা কি বলবো কুসংস্কারকে একটা এন্টারটেইন করা, সেটা যাতে না হয়, সেটার জন্য একটা ব্যাপার হতে পারে, চেপে দেওয়ার ব্যাপার হতে পারে। তো মাঝখানে 30টা বছর কেটে গেছে, এর মধ্যে প্রচুর লিগ্যাল ব্যাপার স্যাপার ঘটেছে, হয়তো বাড়িটা অনেক হাত ঘুরেছে, ঘোরার পর তারপরে একজন ব্রোকারের হাতে এসছে, তারপরে এই যে নিখিলবাবু যার কথা আমি বললাম, দীর্ঘ 30 বছর পর ওখানে লোকজন বসবাস করা শুরু করেছে। কিনেছিল না ভাড়া নিয়েছিল? ভাড়া নিয়েছিল, কেনেনি, কারণ কেনার মতো ওদের খুব একটা সামর্থ্য ছিল না অবভিয়াসলি। তো ওনারা ভাড়া নিয়েছিলেন, তারপর থেকে এই ব্যাপারগুলো ঘটছে। এবার এটা থেকে তখন আমি বুঝতে পারলাম শোনার পর, এই যে রিঙ্কি যে মেয়েটিকে দেখতে পেত, যার সঙ্গে ও খেলতো, সম্ভবত এই মেয়েটি ওই মেয়েটির স্পিরিট যাকে তার বাবা মা হত্যা করেছিল ওই ব্ল্যাক ম্যাজিক করার সুবাদে। আর যাকে বলা হচ্ছে যে এই বাড়িটির ওনার, যার মাথায় শিং রয়েছে,
যার বর্ণনা আমি একটু পরে দেবো, কীভাবে এসছে সেটা আমি বলবো। তাকে হয়তো ডেকেছিল কোনোভাবে, প্রথম যে ওনার ছিল, মানে যাদের বাড়িটা এক্স্যাক্টলি যারা ব্ল্যাক ম্যাজিক করতো, ওই 3 জন মহিলা, তারা হয়তো সম্ভবত কোনোভাবে সামন করেছিল এই জিনিসটাকে। এই জিনিসটা কী জিনিস সেটার প্রশ্ন আমি তোকে করব, কারণ আমার একটা মানে সামান্য ধারণা আছে, আর আমি দেখবো যে তোর সঙ্গে আমার থটটা মেলে কিনা। তো এই জিনিসটা হয়ে গেল, নিখিলবাবু জেনে গেলেন যে এই বাড়িতে এরকম একটা ব্রুটাল ইতিহাস আছে, এবং এই ব্যাপারে উনি কিছু জানতেন না, না জেনেই উনি এখানে এসেছিলেন। আসার পর ওনাদের এরকম মানে বিভৎস একটা ভোগান্তি হলো, ওনাদের ফ্যামিলিটা পুরো নষ্ট হয়ে গেল। ফ্যামিলি তো নষ্টই হয়ে গেলো না। তো তারপরে উনি বাড়িতে এলেন, কোনো রকমভাবে দিন গুজরান চলছে। এবার উনি তো এরকম প্রায়ই বেরোতেন। একদিন উনি মানে এরকম সন্ধ্যাবেলা করে বাড়ি ফিরছেন, এই চাটা খেয়ে ফিরছেন, উনি শুনতে পাচ্ছেন বাড়ি থেকে চিৎকারের আওয়াজ আসছে। ওনার স্ত্রী চিৎকার করছে, ওনার মেয়েও চিৎকার করছে। উনি তাড়াতাড়ি করে দৌড়োতে দৌড়োতে আবার বাড়িতে ঢুকেছেন। ঢুকে দেখছে ওনার মেয়ে হাতে একটা ছুরি নিয়ে ওর মাকে থ্রেট করছে যে আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো, এরকম একটা ব্যাপার। আর ওর এই যে রিঙ্কির এই যে টেন্ডেন্সিটা, ওর মায়ের চোখ খুবলে নেওয়ার পর এই টেন্ডেন্সিটাও খুব ছিল, বললাম না ভায়োলেন্ট হয়ে যেত। ও বারবার না থ্রেট করতো আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। এই জিনিসটা একটা বাচ্চার পক্ষে বলা খুব আনন্যাচারাল ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, মানে ডেথ থ্রেট করে না বাচ্চারা, যে আমি তোমাকে মেরে ফেলবো, এই কথাটা কখনো বলে না, মাথায় আসবেই বা আসে না বাচ্চাদের। ও কিন্তু এটা করতো। এবার উনি ঢুকে দেখছেন হাতে ছুরি নিয়ে ওর মাকে এরকমভাবে থ্রেট করছে। ওই প্রথম শুরু হলো, এটা প্রায় করতো। আর ওর টেন্ডেন্সি কি থাকতো, এবার ওর মা তো ঘরে বন্দি থাকতো, ঘরটাকে ভেজিয়ে না মানে ভেতর থেকে বন্ধ করে রাখতো যাতে রিঙ্কি না ঢুকতে পারে। ভাবতে পারছিস একটা মেয়ে, একটা মা নিজের মেয়ের থেকে নিজেকে লুকিয়ে বেঁচে রয়েছে যাতে আমার মেয়ে আমাকে মেরে না ফেলতে পারে। এটা খুব অদ্ভুত আর প্যাথেটিক ব্যাপার। তো ও কী করতো, রিঙ্কি কী করতো, মায়ের ঘরের সামনে দরজার সামনে বসে থাকতো হাতে ছুরি নিয়ে, যে মা বেরোবে আর আমি মারবো। কেন? ওকে যখন জিজ্ঞেস করতো বাবু তুই কেন এরকম করছিস, নিখিলবাবু যখন জিজ্ঞেস করতেন, অনেক সময় ঝগড়াঝাটি করেও জিজ্ঞেস করতেন বা শান্তভাবেও জিজ্ঞেস করতেন, ও বলতো যে মা চায় এখান থেকে আমাদের নিয়ে চলে যেতে, কারণ ওর মা প্রায়ই নাকি বলতো বাড়িটা ভালো না, আমার এখানে থাকতে ভালো লাগে না, চলো আমরা এখান থেকে চলে যাই। এবার যেহেতু এত কিছু ঘটেছে ওনার সঙ্গে, তো সেই কারণে ও নাকি বলতো আমার মা এখান থেকে আমাকে নিয়ে চলে যাবে, ও চায় না আমরা এখান থেকে যাই, ও তো আমাদের বলেছে আমাদের এখানে থাকতে দেবে, তাহলে কেন মা চলে যেতে চাইছে? সেই জন্য মা বেরোলেই মাকে মেরে দেবো, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে হাতে ছুরি নিয়ে বসে থাকতো। যত যেখানে খুশি মানে ছুরিটাকে বাইরে নিয়ে মানে লুকিয়ে রাখা হোক না কেন, ও কোথাও না কোথা থেকে ছুরিটা ঠিক খুঁজে বের করে আনতো। এবার একজন দৃষ্টিহীন মেয়ে কোথায় একটা ছুরি কোথায় ওর বাবা লুকিয়ে রেখেছে কীভাবে খুঁজে পেতো? এক্স্যাক্টলি, এটা একটা বিশাল বড় প্রশ্ন। মানে বাড়িতে তো একটা গৃহস্থ ঘরে ছুরিটা তো লাগেই, সবজি কাটতে, ফল কাটতে, আরও অনেক কাজেই লাগে। একেবারে মানে বর্জন তো করে দিতে পারবে না ব্যাপারটা, লুকিয়ে রাখতো, কিন্তু কোথাও না কোথাটাকে ঠিক রিঙ্কি খুঁজে নিয়ে মানে চলে আসতো, আর ওই ঘরের সামনে বসে থাকতো ছুরি হাতে নিয়ে, মা বেরোবে আর আমি মারবো। তো এই জিনিসটা অনেকবার হয়েছে। এবার একদিন কি হলো, ওর মা ঘর থেকে বেরিয়েছে বাথরুমে যাবে বলে। এবার একটা মানুষের তো বাথরুমে যাওয়ার প্রয়োজন হতে হবেই, সেটা কিছু করার নেই। রিঙ্কি ছিল নিজের ঘরে এবং নিখিলবাবু রিঙ্কির ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল বাইরে থেকে। নিখিলবাবু বসে আছেন বসার ঘরে বসে উনি চিন্তা করছেন এই ব্যাপারটা, এই ঘরেই তো ওই মেয়েটাকে মেরে রাখা হয়েছিল। উনি তো শুনে নিয়েছেন, ওনার মাথায় তো ঘুরছে ব্যাপারটা। উনি না বসে বসে ভাবছেন রিঙ্কি ওই মেয়েটাকে এইভাবে মেরে রাখা হয়েছিল, কীরকম না কষ্ট পেয়েছে, এরকম সেটা নিয়ে উনি ভাবনা চিন্তা করছেন। প্রথমে উনি আওয়াজ পেলেন স্ত্রীর ঘরের দিক থেকে, ছিটকিনিটা খুললো, স্ত্রী বেরোলেন, উনি বাথরুমে যাবেন। সঙ্গে সঙ্গে আওয়াজ হলো এই দিকে। এই ঘরের দরজা তো উনি বন্ধ করেছেন বাইরে থেকে, সেটা তো খুলতে পারার কথা না, কিন্তু ঝড়াং করে একটা আওয়াজ হয়ে দরজাটা খুলে গেল। আর রিঙ্কি মানে কি বলবো, প্রচণ্ড ফোর্সফুলি ছুটে এসে ওর মায়ের গায়ের ওপর উঠে বসেছে। মানে যেভাবে একটা অনেক সময় হিংস্র কুকুর গায়ে ঝাঁপ দিয়ে ওঠে না, সেরকমভাবে গায়ে ঝাঁপ দিয়ে উঠেছে। এবং ওর হাতে ছুরিটা কোথার থেকে পেলো নো ওয়ান নোস। ওর বাবা কিন্তু লুকিয়ে রেখেছিল, কি করে ওর হাতে এলো, কখনই বা এলো, ওনার কোনো আইডিয়াই নেই। হাতে ছুরি নিয়ে দৌড়ে এলো, মানে খুব ঝড়ের মতন দৌড়ে এসে ওর মায়ের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়লো
হিংস্র পশুর মতো। ঝাঁপিয়ে পড়ার পর ওর মা তো অবভিয়াসলি রেজিস্ট করার চেষ্টা করছে যে ছেড়ে দে, তুই আমাকে ছেড়ে দে, কেন এরকম করছিস, তুই আমার মেয়ে নোস, হতেই পারিস না, এরকম করে একটা বলছে। তখন নিখিলবাবু প্রথম দেখতে পাচ্ছেন মানে অদ্ভুত একটা ব্যাকগ্রাউন্ড চলে এসছে। ঘরে আলো জ্বলছিল রাতের বেলা, আলোগুলো না অল্প অল্প ডিম হয়ে আসছে, ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, এমন নয় কিন্তু মানে জ্বলছে নিভছে তা নয়, কমছে, খানিকটা বাড়ছে, আবার কমে আসছে, আবার খানিকটা বাড়ছে, এরকম হচ্ছে। এইরকম একটা, যেই কারণে আলো আধারির একটা পরিবেশ তৈরি হচ্ছে। এই সময় উনি ফার্স্ট টাইম দেখতে পেলেন রিঙ্কির পেছনে একটা অদ্ভুত অবয়ব। একবার দেখেছিলেন ওই যে ছায়ার মতন ব্যাপারটা, ওটা তো পুরো ব্ল্যাক ছিল, আর একটা গড়র করে আওয়াজ পেয়েছিলেন, গ্রাউলিংয়ের আওয়াজ পেয়েছিলেন, কিন্তু প্রপার কোনো অবয়ব তিনি দেখেননি বা মূর্তি কোনো দেখেননি। এই প্রথম উনি দেখতে পেলেন একটা অদ্ভুত মূর্তি, যেটা কিনা উনি ওনার মানে জীবদ্দশায় কখনো এরকম মূর্তি কল্পনাও করেননি, বা এরকম মূর্তি কখনো এক্সিস্ট করে বলেই উনি জানতেন। উনি কি দেখলেন, রিঙ্কির ঠিক পিছনে, রিঙ্কি তো ওর মায়ের গায়ের ওপর চড়ে রয়েছে, রিঙ্কির ঠিক পিছনে এমন একটা মূর্তি যার মুখটা ছাগলের মতন মুখ, দেহটাও কিছুটা পশুর মতোই, হাত দুটো কিন্তু মানুষের মতো, কিন্তু পা দুটো ছাগলের মতো, এবং তার খুর রয়েছে। রিঙ্কির পিছনে ওই জিনিসটা দাঁড়িয়ে রয়েছে, এবং তার চোখগুলো অনেক মানে দুটো চোখ নয়, ছাগলের যেরকম দুটো চোখ থাকে মানুষের মতোই, তার এই কপালের দিকে বা চোখের মেইন চোখের দুই দিকেও আরও অনেকগুলো চোখ রয়েছে, আচ্ছা, কিছুটা মাকড়সার মতন। উনি ওই জিনিসটা দেখে না, উনি যে গিয়ে বাধা দেবেন রিঙ্কিকে, উনি ভয়ের চোটে সেটাও আর করতে পারছেন না। উনি তো হতভম্ব হয়ে গেছে ওই জিনিসটা দেখে, এবং ওর মা চিৎকার করছে, ওকি ওর মুখটা ওরকম ছাগলের মতন কেন হয়ে যাচ্ছে। মানে দুটো আলাদা মানুষ, তার দুটো আলাদা মানুষের পার্সপেক্টিভ আলাদা হচ্ছে। ওকে। মানে রিঙ্কির বাবা দেখতে পাচ্ছে রিঙ্কির পিছনে ওই ছাগলের মুখওয়ালা একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে, আর রিঙ্কির মা দেখতে পাচ্ছে রিঙ্কির মুখটাই ওরকম হয়ে যাচ্ছে। মানে ওনার গায়ের ওপর একটা অদ্ভুত ডিমন রয়েছে। আমি যদি তোকে ডেমনিকই বলবো ওই ব্যাপারটাকে, কারণ মানুষ তো ওরকম দেখতে হয় না অবভিয়াসলি। তো ওরকম একটা যে ডেমনিক একটা ফিচার ওর মেয়ের মধ্যে চলে আসছে, ওর মা ওটা দেখতে পাচ্ছে। মানে দেখতে পাচ্ছে দুজন সেম জিনিস, কিন্তু দুজনের পিওভি আলাদা। একজন দেখতে পাচ্ছে রিঙ্কির পেছনে, একজন দেখতে পাচ্ছে রিঙ্কি ওটা। তো উনি তো একটু হকচকিয়ে গেছে, উনি তো কিছু করতে পারছে না, নিখিলবাবুর কথা বলছি। এর মধ্যেই যেটা হয়ে গেল, ওই যে উনি খানিকক্ষণ পজ হয়ে গেলেন, এই একটা ভুলই বলবো, ভুলও ঠিক বলা উচিত না, কারণ ওনার দিক থেকে দেখতে গেলে তো একটা খুব শখের ব্যাপার না। তো উনি যে ওই রেসপন্স করতে খানিকক্ষণ দেরি করে ফেললেন, ওতেই সর্বনাশটা হয়ে গেল। কেন? ওই যে রিঙ্কির হাতে ছুরিটা ছিল, ছুরিটা ওর মায়ের ঠিক মানে কণ্ঠনালীর মাঝখানে ঠিক বিধিয়ে দিল, গেঁথে দিয়েছিল। এবং এই জিনিসটা হওয়ার পর অবভিয়াসলি কারোর পক্ষে বাঁচা সম্ভব নয়। খুবই আনইজি ঘটনা। এবার বাড়ির ছুরি কতই বা বড় হয়, মোটামুটি একটা সবজি ফল কাটার মতো, বাট অত ফোর্সে যদি কেউ কণ্ঠনালীতে বিধিয়ে দেয় একজন মহিলার, তার পক্ষে বাঁচা সম্ভব নয়। এবং উনি দেখেছিলেন মানে বিধিয়ে দেওয়ার পর মানে হাতটা কীভাবে নাড়াচ্ছে, মানে যাতে কোনোভাবেই বাঁচতে না পারে। তো এই জিনিসটা হওয়ার পর বিশাল একটা কেওস শুরু হলো অবভিয়াসলি। হওয়ার পর পুলিশ কেস হলো, এবং একটা মেয়ের পক্ষে, একটা বাচ্চা মেয়ের পক্ষে এই জিনিসটা সম্ভব বলে কেউ বিশ্বাস করলো না। মানে দোষটা কার ঘাড়ে পড়লো? নিখিলবাবু অ্যারেস্ট হলেন, তিনি এখনও অবধি জেলেই রয়েছেন। এবার তখন যেহেতু বললাম লকডাউন চলছিল, সে কারণে উনি কোনো রকম মানে কোর্টও তো বন্ধ ছিল তখন, অনলাইন হিয়ারিং হচ্ছিল। এবার দেখ, উকিলদের ফিস যথেষ্ট বেশি হয়, ভালো উকিলদের ফিস যথেষ্ট বেশি হয়, এবং উনি একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, খেটে খাওয়া মানুষ। লকডাউনের জন্য ওনার স্যালারি অবধি বন্ধ ছিল, কারণ অফিস টফিস সব বন্ধ, যে কারণে উনি এফোর্ড করতে পারছিলেন না কোনো রকম উকিল, ভালো উকিল কাউকে এফোর্ড করতে পারছিলেন না। উনি ওনার মানে পরিবারের অন্য কারোর থেকে অনেক সময় ধার টার নিয়েছিলেন, কিন্তু কতদিন আর চালাবেন উনি খুব একটা মানে করতে পারেন, মানে নিজেকে ইনোসেন্ট প্রমাণ উনি করতে পারেননি। আর তো কেউ নেই ঘরে, ওই একটা বাচ্চা মেয়ে আর উনি। আর যেভাবে ওর মাকে মারা হয়েছিল ওটা মানে দেখে যে কেউ বলে, মানে যে থার্ড পার্সন যদি দেখে বলে
সে মানে বিশ্বাসই করবে না একটা কোনো বাচ্চা মেয়ে এটা করেছে। এরা যথেষ্ট বলশালী কেউ না হলে এরকমভাবে কেউ কাউকে মারতে পারে না বলে সবাই তাই বলবে। তো অবভিয়াসলি উনি গিলটি প্রমাণিত হলেন, উনি এখনও জেলে হয়েছেন, ওনার বেল হয়নি। তো এই জিনিসটা এইভাবেই অদ্ভুতভাবে শেষ হয়েছিল। ওর মা মারা গেল, নিখিলবাবু জেলে চলে গেলেন, এবং যে রিঙ্কি অন্ধ মেয়েটি সে চলে এসেছিল তার জেঠুর কাছে, এবং অনেক দিন অবধি মেয়েটি প্রচণ্ড শকে ছিল। আমি জানি না এখন সে কেমন আছে, কারণ আমি আর খোঁজ পাইনি তার। খুবই আনইজি একটা ব্যাপার ভাই, খুবই আনইজি একটা ব্যাপার। আবার আমার যে প্রশ্নটা আমি তোকে করব বলছিলাম সেটা হচ্ছে, যেই ডেমনটাকে ওনারা দেখলেন, তোর কি মনে হয় সে কে ছিল? ওটার ডিমন আমি বলতে পারি না, শয়তান। শয়তান তো অবশ্যই, কারণ এরকম একটা অদ্ভুত ফিগার। টেকনিক্যালি এটাকে ব্যাফোমেট বলে। এক্স্যাক্টলি। আমি এই জিনিসটাই মানে শোনার পর আমার মাথায় এই নামটাই এসেছিল, কারণ ওই যে ছাগলের মতন মুখ, অনেকগুলো চোখ, হাতটা মানুষের মতো কিন্তু পাগুলো ছাগলের মতো, এবং তার খুর আছে। বিভিন্ন ফোর্সকে না বিভিন্নভাবে ইউজ করা হয়, ঠিক আছে? মানে ধর কোন একটা নেগেটিভ ফোর্স, সেটাকেও পজিটিভ কাজে ইউজ করা যেতে পারে, তোর ইন্টেনশনটা ম্যাটার করে। একদম একদম, হ্যাঁ। কিন্তু কোনো একটা জিনিসকে তুই ডেকে আনলি, তারপরে কন্ট্রোল করতে পারলি না, তোর ইন্টেনশন ম্যাটারই করছে না সেখানে। তার যা নেচার, সে সেই নেচার হিসেবে কাজ করবে, এবং তোকে দিয়ে সেরকম কাজ করিয়ে নেবে। এক্স্যাক্টলি। আর তার থেকে তার স্যাক্রিফাইস চাই, একদম। অনেকদিন রক্ত পাইনি। হ্যাঁ, লর্ড স্যাটার্নকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয়, ভালোর জন্য ইউজ হয়, অনেকে খারাপের জন্য ইউজ করেন, বাট হয় না উগ্ররূপ কিছু। একদম। লর্ড স্যাটার্ন বা লুসিফার, লাইট ব্রিঙ্গার, তার অ্যাগ্রেসিভ রূপ, নেগেটিভ রূপ, ডার্ক রূপ, সেটাকে ব্যাফোনাইট বলা হয়। হ্যাঁ, অ্যান্ড এটা ডিস্ট্রাকশনের প্রতীক। একদম তাই। শিব খুব পজিটিভ, আমার উপাস্য তিনি, আমারও তাই। কিন্তু তার যখন তৃতীয় নয়ন খুলে যায়, সব ছাড়কার হয়ে যায়, সব ছাড়কার হয়ে যায়, ঠিক আছে? ডিস্ট্রাকশন আবার নতুন করে তৈরি হবে। একদম। এগুলো না এনার্জি, সেই এনার্জির কিছু না কিছু নেচার রয়েছে। যেমন গণপতির সুর বাড়িতে যখন রাখছি, বাঁদিকে যখন থাকবে, এটা আমার জন্য পজিটিভ। কিন্তু তন্ত্রোক্ত কাজ যখন করছি আমি, সেই সময় গণপতি যেটা ইউজ হয় বা টেম্পলে যেটা থাকে, ডান দিকে সুর থাকে। আচ্ছা। তো আমাকে দেখতে হবে কোন যে ফোর্স, কোন এনার্জির আমি উপাসনা করছি, সেটা আমার জন্য আমার বাড়ির পক্ষে কতটা পজিটিভ, কতটা ইউজফুল। কিন্তু যদি আমার বাড়ির এনার্জির সাথে সেটার এনার্জি খাপ না খায়, একদম, তাহলে কিন্তু ছাড়কার হয়ে যাবে। মা ছিন্ন মস্তাকে বাড়িতে কিন্তু এরকমভাবে পূজা করা যায় না। আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে সব ফোর্সকে কিন্তু বাড়িতে মানে গৃহস্থ জায়গায় কখনো শ্মশান হয়ে যাবে, যেমনটা দেখতে পাচ্ছিস। হ্যাঁ, মানে তুই দেখেছিস তো, এখানে যেই আসে তারা কিন্তু তাদের মধ্যে প্রথমেই কি হয়, খুব অশান্তি শুরু হয়, লোকে অ্যাগ্রেসিভ হয়ে পড়ে এবং একে অপরের প্রতি অ্যাটাক করা শুরু করে, একে অপরের ক্ষতি করা শুরু করে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। না, সাংঘাতিক একটা ঘটনা শুনলাম দীপাঞ্জনা, থ্যাংক ইউ এই ঘটনাটা শেয়ার করার জন্য। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ দীপাঞ্জনা ঘটনাটা শেয়ার করার জন্য। এবং আজকের এই এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন কৌস্তবের আড্ডাকে। এবং হ্যাঁ, আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো তান্ত্রিক হেল্প লাগে, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে কৌস্তবের আড্ডার পরবর্তী এপিসোডে, যেটি আসছে পরের সপ্তাহে। কিন্তু ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।